আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকের ওয়েবিনারটা শুরু করি। ফার্স্ট অফ অল, আমি হচ্ছে খালিদ বিন সাত্তার। আমি আপনারা যে ওয়েবিনারটাতে আছেন আজকে, তো সেটার রিলেটেড যে কোর্সটা আসলে যেটা ডেভি স্কিল লঞ্চ করতে যাচ্ছে এট দ্য এন্ড অফ দিস মান্থ, 29th of May তে। আমি ওটার ইনস্ট্রাক্টর। আমি ডেভি স্কিলের সাথে এখন আছি প্রায় অলমোস্ট 7 ইয়ার্স। 7 ইয়ার্স ধরে আমি ডেভি স্কিলের সাথে আছি, ডেভি স্কিলের ইনস্ট্রাক্টর হিসেবে আছি, অনলাইন ইনস্ট্রাক্টর। দো আমি রেগুলার ক্লাস নেই তেমন, এমন না। আমি এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি। আহ, আমি নিয়েছি হচ্ছে ডেভঅপস এর কোর্স, 4টা আমি ক্লাস নিয়েছি, কোর্স করিয়েছি। এডাব্লিউএস এর কোর্স করিয়েছি, কুবারনেটিস এর কোর্স করিয়েছি, ডকারের কোর্স করিয়েছি। সো এরকম অনেকগুলো কোর্স আছে যেগুলো আমার করানো, এবং ডেভ স্কিলে এগুলো করানো। তো আমি হচ্ছে গিয়ে অ্যাপার্ট ফ্রম ডেভ স্কিল, ডেভি স্কিলের এই কারোর কাজ ছাড়াও আমি হচ্ছে গিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে আমি অ্যাজ এ ফুল টাইমার আমি জব করি। আমি ফুল টাইমার জব করি। আমি আসলে আমি থাকি ডেনমার্কে, কোপেনহেগেনে থাকি, অ্যালং উইথ মাই ফ্যামিলি। তো কেউ একজন কি কিছু বলছেন, কথা বলছেন? আমি আচ্ছা, দয়া করে একটু মিউট করে রাখেন, তাহলে হচ্ছে গিয়ে মানে অর এলস আমি একটু কনফিউজ হয়ে যাই। ওকে। সাউন্ড কি এখন শুনতে পাচ্ছেন? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, শুনতে পাওয়া জি, যাচ্ছে। শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, ওকে। দেন আমি আমি থাকি হচ্ছে কোপেনহেগেন, ডেনমার্কে। আমি এখানে জব করি ফুল টাইম। আমি একটা কোম্পানিতে আছি, কোম্পানির নাম হচ্ছে ক্যাপজেমিনাই। এটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি বেসড অন ফ্রান্স। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ আইটি কনসালটেন্সি ফার্ম, টপ 5-এর ভিতরে আছে আর কি ওয়ার্ল্ডের। তো আমি সেখানে আছি অ্যাজ এ সিনিয়র লিড কনসালটেন্ট হিসেবে ডেভঅপস, ক্লাউড অ্যান্ড কাস্টমার অ্যাপ্লিকেশনস টিমে আছি আর কাজ করছি অ্যাজ এ টেক লিড হিসেবে। সো আমার এখানে আমি ডেনমার্কে আছি 3 বছর। তার আগে ছিলাম জাপানে। জাপানে প্রায় 2.5 বছরের মতো ছিলাম। ওখানে আমি রাকুটেনে জব করতাম। দেন আমার টোটাল জার্নিটা, জবের জার্নি হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 14 ইয়ার্স, 14 ইয়ার্স এর মতো। আমি জব করছি এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ক্লাউড, ডেভঅপস এগুলো নিয়ে কাজ করছি। অ্যান্ড ক্লাউড নিয়ে কাজ করছি, এডাব্লিউএস নিয়ে কাজ করছি হচ্ছে 9 বছর ধরে। অ্যান্ড অ্যাজিউর নিয়ে কাজ করছি প্রায় 4 বছর। অ্যান্ড ডেভঅপস নিয়ে কাজ করছি প্রায় 7 বছর। হ্যাঁ, 7 বছর হবে। 7 বছর ধরে আমি ডেভঅপস নিয়ে কাজ করছি, 7-8 বছর হয়ে গেছে ডেভঅপস নিয়ে কাজ করছি। সো এইসব নিয়ে জার্নি আমার, এগুলো নিয়ে কাজ করছি। আর ডেভি স্কিলে আমি আগে যেটা বললাম, ডেভি স্কিলের সাথে আছি প্রায় 7 বছর আজকে। 2025-এ 7 বছর হয়ে গেল। তো ডেভি স্কিলের অনেকগুলো কোর্স আমি নিয়েছি। সো এটাই আছে কথা। এবং আজকের ওয়েবিনারটার মেইন যে পারপাসটা সেটা হচ্ছে যে আমাদের সামনে একটা কোর্স আসতেছে। সো আমরা কোর্সে আসলে কি শিখাবো, কি আমাদের ফোকাস থাকবে, কিভাবে কি করব, এই জিনিসগুলো নিয়ে আসলে মানে কথা বলা, এবং কি কি শিখাবো আমরা না শিখাবো এই জিনিসগুলো একটু জাস্ট একটা ব্রিফ ধারণা দেওয়া। তো ওটাই হচ্ছে কি আমাদের মেইন পারপাস আজকে মানে ওয়েবিনারে। সো আমাদের এখানে আমরা কভার করব কি 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 আমরা কি কি জিনিসগুলো আমরা শিখবো। যেমন আমরা এডাব্লিউএস শিখবো, আমরা ডেভঅপস শিখবো, আমরা জেনারেটিভ এআই শিখবো। জেনারেটিভ এআই দিয়ে কিভাবে ডেভঅপস এবং এডাব্লিউএস অটোমেশনের, ইন্টেলিজেন্ট অটোমেশনের কাজ করা হয় সেগুলো শিখবো। সো সেই জিনিসগুলা নিয়ে আসলে জাস্ট ব্রিফলি কথা বলা গেছে, কারণ সময় খুবই কম, অনলি 45 মিনিটস। সো অলরেডি আমরা 5 মিনিট লেটে শুরু করেছি। সো আমি ট্রাই করব যে ব্রিফলি বুঝানো আর কি, যে জিনিসগুলো কি হবে, কিভাবে আমরা এই এই কাজগুলো করব, মানে ক্লাসগুলো হবে কিভাবে, আমরা এক্সিকিউট করব, কি কি শিখবো না শিখবো সেগুলো। যদি আপনাদের কোয়েশ্চেন থাকে সে করতে পারেন, অর এলস আমরা একবারে ওয়েবিনার লাস্টেও আমরা একটা আমি একটা সেশন রেখেছি, ওখানে আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। ঠিক আছে। সো সো ফার্স্ট অফ অল ডেভঅপস আমাদের ফার্স্ট এটা হচ্ছে গিয়ে যে আমরা ক্লাউড শিখবো এবং ডেভঅপস শিখবো।
হ্যাঁ, ক্লাউড এবং ডেভঅপস শিখবো। এবং ডেভঅপসটা কি জিনিস আমার মনে হয় আপনারা যেহেতু এখানে জয়েন করেছেন ওয়েবিনারে, আপনার কিছুটা হলো জানেন ডেভঅপস কি জিনিস, ক্লাউড কি জিনিস, কিভাবে কি কাজ করে না করে। এগুলো নিয়ে আমি আসলে কিছু তেমন সিরিয়াস কিছু বলার আসলে কিছু নাই। অবশ্যই আমরা যখন ক্লাস করব অবভিয়াসলি আমি তখন আরো অনেক ইন ডিটেলস বলবো, কারণ ইন ডিটেলস বলতে গেলে ডেভঅপস এর জিনিস বলতে গেলে আমার পুরো একটা 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 ওয়েবিনার কেন, আরো কয়েকটা ওয়েবিনার লাগবে আসলে এই ডেভঅপস জিনিস বলতে গেলে, সেটা সম্ভব না একটা ওয়েবিনারে শেষ করা। তো আমরা জাস্ট ইন ইন ব্রিফ যেটা বলা হয় যে ডেভঅপস হচ্ছে গিয়ে এই আহ, আমাদের যে আমরা যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি একেবারে কোডিং থেকে শুরু করে ডেপ্লয়মেন্ট পর্যন্ত, এই যে পুরো সাইকেলটাকে, এই সাইকেলটাকে অটোমেশন করার করার যে ওয়েটা, বা যারা করছে তাদেরকে ডেভঅপস ইঞ্জিনিয়ার বলে, ঠিক আছে ফাইন। কিন্তু যারা যে অটোমেশন যে করছে, যে যে ওয়েটা, যে প্রসেসটা, সেই প্রসেস গুলাকে অ্যাকুমুলেটেড ভাবে, সবকিছুকে একসাথে অ্যাকুমুলেটেড ভাবে ডেভঅপস এর ডেভঅপস ইঞ্জিনিয়ারিং বলে, অর ডেভঅপস কালচারের আন্ডারে একটা ডেভঅপস এর একটা ইঞ্জিনিয়ারিং বলে। সো আমি কালচারের কথা কেন বললাম, কারণ ডেভঅপস হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে আসলে একটা কালচার। আপনার যদি ডেভঅপস কালচার এন্ড ডেভঅপস একটা মাইন্ডসেট, তো আপনাকে যদি আগে যদি ডেভঅপস কালচার এবং ডেভঅপস মাইন্ডসেট আপনি সেট করতে না পারেন বা ফিক্স করতে না পারেন যে আমি ডেভঅপস এ কাজ করব বা করতেছি বা করব, এরকম করার আগে যদি আপনি ডেভঅপস এর জিনিসগুলোকে যদি আপনি মেন্টালি ধারণ করতে না পারেন, তাহলে আসলে রিয়েলি ডিফিকাল্ট। কারণ ডেভঅপস এর করতে গেলে আপনাকে অনেক কিছু করতে হবে, আপনাকে কোলাবোরেশন করতে হবে উইথ ইউর কলিগস, উইথ ইউর পিয়ার্স, উইথ ইউর আদার টিম মেম্বার্স। হ্যাঁ, তো এগুলা ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আসলে ডেভঅপস ইঞ্জিনিয়ার আপনি বলতে পারেন না যে আমি একজন 100% মানে ভালো ডেভঅপস ইঞ্জিনিয়ার। সো আর যেটা হচ্ছে যে লাইক ডেভঅপস ইঞ্জিনিয়ার, আপনি বা আগে প্রথমত আপনাকে মাইন্ডসেট করতে হবে, দেন আপনাকে ডেভঅপস কালচার সেট করতে হবে। কারণ ডেভঅপস কালচারটা ইম্পর্টেন্ট কেন, যারা ডেভঅপস এর নিয়ে কাজ করছে, যে ইঞ্জিনিয়ার গুলো কাজ করছে, ডেভঅপস ইঞ্জিনিয়ার যারা কাজ করছে, তারা যদি ওই কালচারের ভিতরে না থাকে যে না হ্যাঁ আমরা ডেভঅপস এর মতো করে কাজ করব, মানে আমরা যে অটোমেশনটা করছি, যে পাইপলাইনটা তৈরি করছি, অটোমেশনের পাইপলাইনটা প্রসেসটা তৈরি করছি, যে পাইপলাইনের প্রসেসটা তৈরি করছি, সেটা আমরা এই টুল দিয়ে করব। সেই টুল গুলো সবাই সবার জানতে হবে যে এই টুল গুলো কিভাবে কাজ করে, কিভাবে এগুলোকে এক্সিকিউট করা হয়, এন্ড টেস্টিংটা কিভাবে হবে, ডিপ্লয়মেন্ট কিভাবে হবে, বিল্ডিং এটা কিভাবে, প্ল্যানিংটা কিভাবে হবে, সবকিছু আসলে প্রপারলি জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আসলে কালচার দরকার হয়। কালচার দরকার হলে যে একটা মানুষ যদি শুধু জানে যে ডেভঅপস কিভাবে কাজ করে আর কেউ জানে না, এরকম করলে হবে না আসলে। এই জন্য পুরাপুরি ডিপার্টমেন্ট ওয়াইজ সবার মধ্যে একটা কালচার তৈরি করতে হবে যে উই আর নাও ফলোইং ডেভঅপস কালচার। সো দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসগুলোকে প্রপার ওয়েতে, প্রপার স্ট্রাকচার্ড ওয়েতে আমাদেরকে ডিপ্লয়মেন্ট করতে হবে বাই ইউজিং ডিফারেন্ট কাইন্ড অফ টুলস। আমরা এই অটোমেশন গুলো করতে পারি। ঠিক আছে, সেই জন্য আমাদের সুবিধাগুলো কি কি হয়, সুবিধাগুলো পাবো আমি আমি খুবই দ্রুত ভাবে ডিপ্লয়মেন্ট করতে পারবো সফটওয়্যার যে সাইকেলটা আছে, একেবারে কোড থেকে কোড কোড লেখা থেকে শুরু করে কোড ডিপ্লয় পর্যন্ত, প্রোডাকশন সার্ভার অথবা স্টেজিং সার্ভার অথবা ডিপ্লয়মেন্ট সার্ভার, হোয়াটএভার দ্য থিং ইজ, সবকিছুতে যে দ্রুত যে ডিপ্লয়মেন্টটা হবে সেটা খুব দ্রুত আমরা করতে পারবো সেই অটোমেশনের মাধ্যমে, ডেভঅপস অটোমেশনের মাধ্যমে। দেন হচ্ছে কোয়ালিটি মেনটেন করতে পারবো। কোয়ালিটি মেনটেন করতে পারবো এই জন্য, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস অটোমেশন প্রসেস, এন্ড এই কন্টিনিউয়াস অটোমেশন প্রসেসের জন্য আমাদের এই এইটার ভিতরে আমাদের ওয়ান অফ দ্য পার্ট থাকবে হচ্ছে টেস্টিং। তো টেস্টিংটা হচ্ছে গিয়ে, এই টেস্টিংটাও হবে পার্ট অফ দ্য অটোমেশন, অ্যান্ড এই টেস্টিংটা হবে অটোমেটেড ওয়েতে। সো এই টেস্টিংটাও মাধ্যমে আমি আমি আমার সফটওয়্যার যেটা আমি ডিপ্লয় করছি বা কোড যেটা ডিপ্লয় করছি সেটার কোয়ালিটিটা আমি মেনটেন করতে পারবো, এবং অটোমেটিক ভাবে, নট উইদাউট ইন্টারভেনশন অফ এনি পিপল অর এনি ম্যানুয়াল থিং। ওকে, সো আমরা এটা কোয়ালিটিটা মেনটেন করতে পারবো বা মেনশন মেকশিওর করতে পারবো। অ্যান্ড কোলাবোরেশন, যেটা আমি ফার্স্টে বললাম, ডেভঅপস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ডেভঅপসে, কোলাবোরেশন করা। আপনার পিয়ার্স, আপনার কলিগ, এদের সাথে কোলাবোরেশন করতে হবে। সো এই কোলাবোরেশনের মাধ্যমে একটা মানুষের সাথে আরেকটা মানুষের ভালো রিলেশন হয়, কাজের ক্ষেত্রে একটা মানে অনেক অনেক সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, সো সেই কোলাবোরেশন গুলো তৈরি হয় আসলে ডেভঅপস কালচার ফলো করলে। সো এই জন্য আমি প্রথমে বললাম কালচারটা ফলো করতে হবে। কালচার ফলো না করলে, আপনি ডেভঅপস বলছেন আমি ডেভঅপস কালচার কালচার ফলো করি, এখন আপনার একটা টিমের ডেভেলপার টিমের লোক বলতেছেন না আপনি করেন, তো আমি কি করবো, আপনি আপনার মধ্যে ডিপ্লয় করেন, আমি যেমন চাচ্ছি আপনাকে ওভাবে ডিপ্লয় করতে হবে। নো, নট লাইক দ্যাট। আমি যদি ডেভঅপস কালচার
কোম্পানিতে ফলো করা হয়, তাহলে প্রত্যেকটা ডেভেলপমেন্ট টিমের সফটওয়্যার ডেভেলপাররা দে আর বাউন্ড টু ফলো দ্যাট প্রসেস এন্ড দ্যাট ইঞ্জিনিয়ারিং প্রসেস আর অটোমেশন প্রসেস অফ ডেভঅপস। ওকে, সো তারা অন্যভাবে কিছু বলতে পারবে না। সো ডেভঅপস এর লাইফ সাইকেল আছে কিছু, যেমন আপনি যে ডেভঅপস ডিপ্লয় করছেন, যেটা আমি বললাম অটোমেশন প্রসেস, পাইপলাইনের যে অটোমেশন প্রসেসটা হচ্ছে, সেটার মধ্যে ফার্স্ট অফ অল আপনাকে প্ল্যানিং স্টেজ থাকতে হবে, প্ল্যানিং প্ল্যানিং থাকতে হবে। দেন ওটাকে প্ল্যানিং প্ল্যানিং এর মধ্যে হচ্ছে কি, আসলে আপনি প্ল্যানিং করবেন যে এই যে সফটওয়্যারটা আসছে বা কোডিংটা আসছে, সেটাকে আপনি কিভাবে ডিপ্লয় করবেন, কোথায় ডিপ্লয় করবেন, কোন সার্ভারে ডিপ্লয় করবেন, প্রোডাকশনে করবেন, স্টেজিং করবেন, নাকি ডিপ্লয় মানে কি বলে নর্মাল ডিপ্লয়মেন্ট সার্ভারে করবেন। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো আপনাকে প্ল্যানিং এ রাখতে হবে। ওর জন্য যা যা টুল ওখানে ইন্টিগ্রেট করতে হয়, সেই টুলগুলোকে ইন্টিগ্রেট করতে হবে, কোডিং করতে হয়, স্ক্রিপ্টিং করতে হয়, সেগুলোকে প্ল্যানিং এ রাখতে হবে। দেন আফটার দ্যাট একটা বিল্ডিং, একটা সাইকেল আছে, একটা বিল্ডিং এর সাইকেল অথবা বিল্ডিং বলেন, একটা স্টেজিং আছে। সেই স্টেজিং এ একটা টুল আর একটা টুল ইউজ করে আমরা একটা র্যাপার পাবো, ওই কোডটা দিয়ে একটা র্যাপার তৈরি করা হবে বিল্ডিং এ। র্যাপার মানে হচ্ছে কোডটাকে নিয়ে একটা জাস্ট র্যাপিং, একটা পেপারের মতো র্যাপিং করলাম, করে এখন ওইটাকে আমরা বিল্ডিংটা থেকে আমরা টেস্টিং করব। টেস্টিং এর ভিতরে সে ওইটাকে ওই কোডটাকে টেস্ট করবে, র্যাপারের ভিতরে কোডটাকে টেস্ট করবে যে এটা আসলে যখন প্রোডাকশন সার্ভারে এটাকে ডিপ্লয় করা হবে, এটার কোনো ঝামেলা আছে কিনা, এটা কোথাও কোনো ঝামেলা করবে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোড ইরর আছে কিনা, সিনট্যাক্স ইরর আছে কিনা, বাট হোয়াট এভার দ্য থিং ইজ, সবকিছু সে চেক করবে। দেন আমি ওই কোডটাকে রিলিজ করব। রিলিজ করার পরে কোডটাকে মানে টেস্টিং থেকে রিলিজ হবে, টেস্টিং থেকে রিলিজ হওয়ার পরে সেটাকে ডিপ্লয় হবে। ডিপ্লয় হবে যে কোনো যেই সার্ভার আমি ডিপ্লয় করতে চাচ্ছি, বা যেই এনভায়রনমেন্টের যেই সার্ভার ডিপ্লয় করতে চাচ্ছি, সেই সার্ভারে ডিপ্লয় হবে। প্রোডাকশন হতে পারে, ডিপ্লয়মেন্ট সার্ভার হতে পারে, দেন স্টেজিং সার্ভার হতে পারে। সেখানে ডিপ্লয় হবে। ডিপ্লয় হওয়ার পরে এগুলো কিন্তু সবগুলো এক একটা টুল, মানে যে অটোমেশন প্রসেসটা আছে ওখানে বিভিন্ন টুলস ইউজ করা হয়, এবং সেই টুলস গুলোই আসলে এই কাজগুলো করে, এক একটা কাজ করে। সো এই যে আপনার এই ডিপ্লয়মেন্ট হলো, ডিপ্লয়মেন্টের পরে যে কাজটা হবে সেটা হচ্ছে যে অপারেট করা। মানে এই যে আমার যে ডিপ্লয়মেন্ট হলো, ডিপ্লয়মেন্টের পরে তো আমার ইন্ড ইউজাররা এই সেই সফটওয়্যারটাকে ইউজ করা শুরু করবে, রাইট? তো ইন্ড ইউজাররা যখন সফটওয়্যারটাকে ইউজ করা শুরু করবে, তখন সেই ইন্ড ইউজাররা অপারেট করছে এটাকে আমরা এই অপারেট ওই স্টেজটাকে আমরা অপারেট হিসেবেই করছি, যে ইন্ড ইউজার যেই ইউজার হোক না কেন, সে ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। দেন ওটাকে মনিটর করার দায়িত্ব আবার ব্যাক ব্যাক টু দ্য ডেভঅপস এর ইঞ্জিনিয়ারদের কাজ। তো মনিটর করবে তারা, যে কোনো যদি সমস্যা হয় বা যদি ওই সেই ইন্ড ইউজাররা যদি কোনো বলে যে না এটা একটা সমস্যা হচ্ছে, তাহলে দেন আবার সে কি করবে, সে আবার সেই সফটওয়্যার ওই ওই প্রবলেমটাকে সলভ করতে আবার সে প্ল্যানিং স্টেজ থেকে শুরু করবে। আবার প্ল্যান, বিল্ড, টেস্ট, রিলিজ, ডিপ্লয়, অপারেট, মনিটর, এই এই প্রসেস গুলো চলতে থাকবে। সো দ্যাটস ওয়াই ডেভঅপস কে বলা হয় আসলে একটা পাইপলাইন, মানে অটোমেশন পাইপলাইন, যেটা হচ্ছে ইনফিনিটি ওয়েতে এটা চলতে থাকে, এই অটোমেশন পাইপলাইনটা। ঠিক আছে, অবভিয়াসলি আমরা ডিটেলস আরো আরো শিখবো, আরো বুঝবো যখন আমরা কোর্সে ই করব। অ্যান্ড আর একটা যেটা জিনিস, সেটা এটা ডেভঅপস এর যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিআইসিডি পাইপলাইন। আমার মনে হয় আপনারা হয়তো বা আপনি যদি ডেভঅপস নিয়ে ঘাটাঘাটি করে থাকেন, আপনারা এটার নাম শুনেছেন, সিআইসিডি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট বা কন্টিনিউয়াস ডেলিভারি। তো সিডি তে দুটোই হয়, কন্টিনিউয়াস ডেলিভারি হয়, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট হয়। তো এই সিআইসিডি এর হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের পার্ট হচ্ছে প্ল্যান, বিল্ড এন্ড টেস্ট। অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারির কাজ হচ্ছে কি রিলিজ, ডিপ্লয়মেন্ট, অপারেট এন্ড মনিটর। এই কাজগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারির কাজ, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টের কাজ। ঠিক আছে, তো এটা সেগ্রিগেট করে দুইটা আলাদা। এই প্ল্যানিং অটোমেশনটাকে, এই পুরো পাইপলাইন অটোমেশনটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সিআই, একটা সিডি দিয়ে। ঠিক আছে, সিআই সিডি নিয়ে আমরা অবভিয়াসলি আরো শিখবো, আরো বুঝবো। এরপর হচ্ছে গিয়ে যে আমরা এই কোর্সে যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এডাব্লিউএস। আমরা এডাব্লিউএস শিখবো, এডাব্লিউএস এর সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট লেভেলটা করবো। এন্ড আমি এই কোর্স, আমি সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট লেভেল সার্টিফিকেশন দুইবার আমি পাশ করেছি। জি বলেন। ভাই জি এখানে সাত্তার। সিএসসিপি কোনটা ইউজ করবেন? আমরা শিখবো হচ্ছে গিয়ে প্রথমত এডাব্লিউএস ডেভঅপস শিখবো, ওখানে সিআইসিডি টুল আছে। হ্যাঁ, কোড পাইপলাইন আছে, কোড বিল্ড আছে, এবং আরেকটা শিখবো সেটা জেঙ্কিন্স।
বলি। আর ট্রাফর্ম আর দিয়ে কি হ্যাঁ বলেন। ট্রাফর্ম দিয়ে কি হচ্ছে অটো ডিপ্লয়মেন্ট? হ্যাঁ, টেরাফর্ম দিয়ে হচ্ছে আমরা আইএসি টা শিখবো, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড সার্ভিসটা শিখবো। হুম। এই ট্রাফর্মের সাথে ইনফ্রাস্ট্রাকচারের সাথে কি কোড পাইপলাইন সিআইসিডির কোনো রিলেট আছে নাকি? হ্যাঁ, অবশ্যই রিলেট আছে, সেটা আপনার কোডের উপর ডিপেন্ড করে। আপনি কোড দিয়ে যদি মনে করেন, লেটস সে আপনি একটা কোড দিয়ে যদি কোনো একটা জায়গায় ডিপ্লয় করতে চান এবং এই ডিপ্লয়মেন্টটা কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট হবে, এরকম যদি করতে চান যে ওখানে ডিপ্লয়মেন্ট হবে, ওখানে ওখানে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। এই এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, যে আপনার কোড এখান থেকে দেওয়া শুরু করে ওখানে ডিপ্লয় হবে, এই জিনিসটা আপনি ডেভঅপস এর টুলের মাধ্যমে অটোমেশন করতে চান। তাহলে যখন ডিপ্লয়মেন্ট হবে, যে ডিপ্লয়মেন্ট টুলটা হবে, সেই ডিপ্লয়মেন্ট টুলটাকে ট্রিগার করতে হবে টেরাফর্মকে। টেরাফর্ম তখন কি করবে, সেই ইনফ্রাস্ট্রাকচার যে কোড সার্ভিস কোডের কোডটা আছে, কোডটা ডিপ্লয় করবে, যেখানে আপনি কোডটা ডিপ্লয় করতে চাচ্ছেন সেখানে আপনাকে কোডটা ডিপ্লয় করবে টেরাফর্ম। তো ইট ডিপেন্ডস অন আপনি কিভাবে ডিজাইন করতেছেন টেরাফর্মটাকে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। ওকে। সো আমরা এডাব্লিউএস শিখবো। এডাব্লিউএস ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে আমি আমি সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট দুবার এক্সাম পাস করেছি। একবার প্রথমে করেছিলাম, দেন হচ্ছে গিয়ে ওটা আবার এক্সপায়ার্ড হয়ে গেছে, দেন আবার করেছি 2 বছর আগে। তো আমি এখন প্রিপারেশন নিচ্ছিলাম এডাব্লিউএস ডেভঅপস ইঞ্জিনিয়ার প্রফেশনালটার জন্য এবং ডেভঅপস সলিউশন আর্কিটেক্ট প্রফেশনালটার জন্য। জি নিলয় বলেন। তাই একটি ইরিলেভেন্ট হতে পারে, আপনার ওই সার্টিফিকেশনস এর মেয়াদ কতদিন হয়? আগে ছিল 3 বছর, এখন মনে হয় 2 বছর করেছে। আচ্ছা, আর ভাই সরি ফর দ্য ইরিলেভেন্ট কোয়েশন, মানে সার্টিফিকেশন করার ক্ষেত্রে ভাই মানে কি চিন্তা করে করা উচিত, মানে ধরেন আমি কখন করবো আর কি, এক্সপায়ার যদি হয়ে যায় সেগুলি? এক্সপায়ার্ড হয়ে গেলে নতুন করে আবার আপনি করেন, যদি আপনি কাজ করেন, ডিরেক্টলি কোনো কাজ করেন কোম্পানির আন্ডারে, যে সে এডাব্লিউএস নিয়ে কাজ করছে, তাহলে অবভিয়াসলি আপনি আহ, সাথে সাথে আপনার করে ফেলা উচিত। কারণ সার্টিফিকেশনটা ইম্পর্টেন্ট এই জন্য যে সার্টিফিকেশন করার মানে হচ্ছে গিয়ে যে আপনি এডাব্লিউএস এর সাথে আপ টু ডেট আছেন। এডাব্লিউএস এর প্রত্যেকটা দিন ওদের ওদের প্ল্যাটফর্ম বা সফটওয়্যার বা টুলস ওরা আপডেট করতেই থাকে, নতুন নতুন ফিচার্স আনতেই থাকে। সো আপনি যখন নতুন এক্সাম দিবেন, রিসেন্টলি এক্সাম মনে করেন আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে, নতুন এক্সাম দিচ্ছেন, নতুন এক্সাম দিলে কি হবে, আপনার নতুন করে আবার ঘাটাঘাটি হবে, নতুন করে স্টাডি করছেন, সবকিছু জানছেন যে কি কি ফিচার্স নতুন আসছে, কোনগুলা বাদ হয়ে গেছে, আগের মতো জিনিসগুলো নাই, নতুন করে ইউজ হচ্ছে। সেই জিনিসগুলো জানবেন। এটা আবার যদি কোম্পানি, যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি যদি এডাব্লিউএস এ কাজ করে, তাহলে তাদের জন্য তো খুবই ভালো। অবভিয়াসলি তারাও আপনাকে অবভিয়াসলি মোটিভেট করবে এক্সাম দেওয়ার জন্য বা সার্টিফিকেশনটা আবার নেওয়ার জন্য, রিনিউ করার জন্য। সো সেই ক্ষেত্রে আপনার এটা ডিপেন্ড হবে, এটা এটা আমি বলবো যে সেক্ষেত্রে অবশ্যই আপনার নেওয়া উচিত। কারণ যদি এমন হয় যে আপনার এডাব্লিউএস এ আপনার কোম্পানি কাজ করছে না এখন, কিন্তু আপনার সার্টিফিকেশন রিনিউ করা দরকার, সেক্ষেত্রে হয়তো বা আপনার একটু আমি বলবো যে এফোর্টটা কম হয়ে যাবে। কারণ আপনার কোম্পানি যেহেতু এডাব্লিউএস এ কাজ করছে না, সো আপনার যদি আপনি যখন এডাব্লিউএস এর সার্টিফিকেশনের জন্য পড়াশোনা করতে হবে, আপনাকে হ্যান্ডস অন কাজ করতে হবে, সেগুলো করতে গেলে দেখা যাবে আপনার কোম্পানির কাজের দিকে আপনার ফোকাসটা একটু কমে যাবে। তো সেই জন্য যেটা হচ্ছে যে ইটস বেটার যে আপনি কোম্পানির সাথে অ্যালাইন হয়ে করেন। আর যদি মনে করেন যে না, আপনি কোম্পানিতে এখনো ঢুকেন নাই, আপনি এখন কোম্পানির কাজ করতেছেন না, বা আপনি প্রিপেয়ার হচ্ছেন, নিজেকে প্রিপেয়ার করছেন কোম্পানির মানে মানে ইন্টারভিউ দিবেন সামনে বা জব শুরু করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে ইটস এ হাই টাইম আপনি সার্টিফিকেশন নিয়ে নেন। এটা সেটা ক্লাউড প্র্যাকটিশনার হোক বা এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট লেভেল হোক, যেটাই হোক না কেন, যেটা যেটা আপনার দ্বারা পসিবল। সো সেটার উপর ডিপেন্ড করে। আর আমাদের এই কোর্সটা হচ্ছে, যেটা আমাদের এই কোর্সটা সাজানো হচ্ছে এমন ভাবে যে এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট লেভেলের মোটামুটি 80% আমরা কভার করব। আমি কভার করব এই কোর্সে, 80% কভার করবো, 20% করবো না, বিকজ 20% হচ্ছে গিয়ে করতে গেলে আমি অন্যগুলাতে আমি ফোকাস করতে পারবো না। সো আমি যেটা করেছি, 20%-এর জায়গায় আসলে জেনারেটিভ এআই চ্যাপ্টারটাকে নিয়ে আসছি এডাব্লিউএস এর। সেগুলাকে আমি এখানে ডেভঅপস এর সাথে কিভাবে ইন্টিগ্রেট করে এই জিনিসটা কাজ করা যায় টোটালটা অটোমেশন, মানে ইন্টেলিজেন্ট অটোমেশন ওয়েতে, সেটা আমি দেখাবো। সো এটাই আর কি, মানে আমার অ্যান্সারটা এভাবেই থাকবে। হোপফুলি আপনি অ্যান্সারটা পেয়েছেন। জি ভাই, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। সো আমরা এডাব্লিউএস শিখবো অবভিয়াসলি। এডাব্লিউএস এর মধ্যে এডাব্লিউএস ডেভঅপস শিখবো, এডাব্লিউএস টুলস, এডাব্লিউএস ডেভঅপস, এডাব্লিউএস ডেভঅপস কিভাবে কাজ করে,
ডিপ্লয়মেন্ট গুলো শিখবো, এডব্লিউএস টুলস গুলো শিখবো, প্ল্যাটফর্মে কিভাবে কাজ করে সেগুলো শিখবো, দেন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড সার্ভিস শিখবো উইথ টেরাফর্ম। বাট এটা টেরাফর্ম যদিও এডব্লিউএস এর টুল না, বাট এটা এডব্লিউএস এ ইউজ করার জন্য খুবই পপুলার একটা টুল। যেহেতু টেরাফর্ম ইউজ করে আপনি পৃথিবীর যে কোনো ক্লাউডেই আপনি ডিপ্লয়মেন্ট করতে পারবেন। টেরাফর্মের সেই লেভেলের মডিউল আছে, প্লাগইনস আছে। সো অ্যান্ড এডব্লিউএস এর একটা নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার কোড সার্ভিস আছে, প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে প্ল্যাটফর্মেশন, আমরা ওটাও শিখবো। অ্যান্ড এডব্লিউএস এর যে ডেভঅপস যে টুলস গুলো আছে, যেগুলো এই যে কোড পাইপলাইন, কোড বিল্ড, এগুলো তো ডেভঅপস এর টুল, ডিফল্ট টুল। কিন্তু এছাড়া নতুন এডব্লিউএস একটা কয়েকদিন আগেই আসলে একটা নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে অ্যামাজন ডেভঅপস গ্রুপ, which is integrated with ML powered cloud operations. So এই ML পাওয়ার মানে মেশিন লার্নিং ইউজ করে সে এই ডেভঅপস গুরুর পুরো একটা আহ, একেবারে মানে ফুল ফ্লেজ একটা প্ল্যাটফর্ম সে ডিপ্লয় করেছে, যেখানে আপনি ডেভঅপস ডিপ্লয়মেন্ট করতে পারবেন উইথ ইউজ অফ এমএল। অ্যান্ড ওর আরো এই এমএল ছাড়াও আরো বেশ কিছু টুলস আছে, যেমন আপনার অ্যামাজন বেডরক, অ্যামাজন সেজমেকার, অ্যামাজন লেক্স, অ্যামাজন কিউ। সেগুলো ইউজ করে আরো জিনিসটাকে ডেভঅপস এর টোটাল যে অটোমেশন প্রসেসটা আছে, অটোমেশন যে পাইপলাইন প্রসেসটা আছে, সেটাকে আরো ইন্টেলিজেন্ট ওয়েতে অটোমেশন প্রসেসটাকে আপনি আরো ডিপ্লয় করতে পারবেন। তো এটা হচ্ছে, এরপর আমরা এডব্লিউএস শিখবো অবভিয়াসলি। হ্যাঁ বলেন, মাহবুবুর রহমান। জি। আমার কোশ্চেনটা ছিল যে প্রায় জায়গাতেই দেখি যে সবাই আসলে এডব্লিউএস ডেভঅপসটাই প্রিফার করে, বাট এখানে তো অ্যাজুর ডেভঅপস আছে বা আদার্স কিছু আছে। তো, বিষয়টা কি এমন যে আমার ডেভঅপস জার্নি যদি আমি করতে চাই, তাহলে আসলে এডব্লিউএস ডেভঅপসই আমাকে সবকিছু দিচ্ছে, অন্যরা দিচ্ছে না? বিষয়টা কি এরকম নাকি এই একটা না, ডেভঅপস নট কনসেপ্ট নট শিখলে আমি বাকিগুলো রাইট, করতে পারবো? রাইট দিস শুড বি দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি। মানে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আসলে এমন না যে আপনি অ্যামাজনে জিনিসটা পাবেন না, মানে সরি অ্যাজিওরে পাবেন না বা গুগলে পাবেন না, এগুলো আমি বলবো না, কারণ সবকিছু সবখানেই আছে, হয়তোবা নেম ডিফারেন্ট, সার্ভিস গুলো কাছাকাছি, ঠিক আছে। কিন্তু অ্যামাজন বা এডব্লিউএস ফলো করার মেইন রিজন হচ্ছে অ্যামাজন হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাউড, ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাউড, এবং ওরা হচ্ছে ট্রেন্ড সেটার, ওরা হচ্ছে গিয়ে ফার্স্ট। ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম গুলো ওরাই ইন্ট্রোডিউস করেছে। তো আপনি যদি অ্যামাজন ভালোভাবে শিখেন, অ্যামাজনের মার্কেট গ্র্যাপটা অনেক বেশি অ্যাজিওর বা গুগলের থেকে। তো অ্যামাজন যদি শিখেন আপনি, তাহলে হচ্ছে সেটা সুবিধাটা হবে যে অ্যামাজন শিখলে, অ্যামাজনের ডেভঅপসটা শিখলে, মানে এডব্লিউএস এর ডেভঅপসটা শিখলে আপনি ওই মার্কেট, যেহেতু গ্যাসটা অনেক বেশি এডব্লিউএস এর, so ওই মার্কেট গুলো আপনার জন্য ওপেন হয়ে যাবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে আপনি এডব্লিউএস শিখলে মোটামুটি আপনি 100% শিওর থাকেন, 70-80% বা 70-75% আপনি কনসেপ্ট গুলো সবগুলোরই সেম। তো আপনি যখন অ্যাজুর ডেভঅপসে কাজ করবেন, কনসেপ্ট গুলো সেম, হয়তো টুল গুলো ডিফারেন্ট, তো ওয়ে অফ ওয়ার্কটা একটু ডিফারেন্ট হবে। তো ওগুলো একটু বুঝলেই আপনার কাজ হয়ে যাবে, বাট আপনি কনসেপ্ট গুলো ইজিলি ধরতে পারবেন। তো এর জন্য আসলে সবাই আসলে এই জন্য প্রেফার করে যে এডব্লিউএস এর ডেভঅপসটা আগে শেখা উচিত, কারণ এডব্লিউএস এর মার্কেট যেহেতু বেশি, অনেক বড় মার্কেট, আপনার জবের ক্ষেত্রে আপনার সুবিধা হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে আপনি এটা শিখে ফেললে আপনার পরের অন্যান্য গুলো যদি আসে, তাহলে ওগুলো 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 কাজ করলে আপনি ইজিলি কাজ করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে আমার সেমটা হয়েছে, আমি যখন এডব্লিউএস শিখেছি, ফার্স্ট ফার্স্ট আমি শিখেছিলাম এডব্লিউএস। দেন আমি যখন এই যে বললাম যে আমি এজুরে 4 বছর কাজ করেছি, আমার এজুরে সার্টিফিকেশন আছে, 2টা সার্টিফিকেশন আছে এজুরে। সো আমি এজুরে যখন সার্টিফিকেশন নিয়েছি, মানে এজুরে যখন কাজ করেছি, এজুরে ডেভঅপস নিয়ে কাজ করেছি, তখন আমি দেখেছি সেম জিনিসটাই আমার কাছে খুব খুব কষ্ট হয়েছে, বা বুঝতে কষ্ট হয়েছে এমন না, খুব ইজিলি আমি ধরতে পারছি, কারণ আমি অ্যাজ এডব্লিউএস ডেভঅপস নিয়ে কাজ করে আসছি, অন্যান্য ডেভঅপস নিয়ে কাজ করেছি, অন্য ডেভঅপস টুলস নিয়ে কাজ করেছি, সো খুব ইজিলি ধরতে পেরেছি। বাট তাহলে কি আমি, ভাইয়া, বলেন। মানে আমরা কি এইটা বলতে পারি যে যেমন হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, তো সব জায়গাতে কিন্তু আমাদেরকে, যেমন ভার্সিটি লেভেল, আমাদের কিন্তু সি প্লাস প্লাসটা আগে শেখানো হ্যাঁ, হয়, হ্যাঁ, সি যে সি তুমি প্লাস প্লাস এটা হ্যাঁ। শিখলে তুমি বাকিগুলো ধরতে পারবে। So আমরা ট্রু কিন্তু ট্রু ওইটাই আসলে যখন করি, তখন দেখা যায় যে হ্যাঁ, পরে আমি জাভাও করতে পারতেছি, সি শার্প, মানে যেটাই হোক আমি অ্যাটলিস্ট যা করতে পারতেছি প্রোগ্রামিংটা। তো আমি কি রাইট, এটাই রাইট। ধরে নিব যে এডব্লিউএস টা আমি হ্যাঁ, যদি আপনি শিখি এরকম তাহলে? ধরে নিতে পারেন, আপনি এরকম ধরে আচ্ছা। নিতে পারেন। আমি যে ফার্স্টে বললাম না যে এডব্লিউএস যেহেতু প্রথম ক্লাউড, ওয়ার্ল্ডের ফার্স্ট পাবলিক ক্লাউড হচ্ছে এডব্লিউএস।
তো যেহেতু ওরা ট্রেন্ড সেটার, সো আপনি এটা ধরে নিতে পারেন যে হ্যাঁ, ওরা যদি আপনি ওদের ইসে যান এবং ওদের প্ল্যাটফর্ম গুলো অনেক ফ্রেন্ডলি, আপনি ইজিলি বুঝতে পারবেন, আপনাকে বোঝালে আপনি ইজিলি বুঝতে পারবেন, আপনাকে দেখালে আপনি ইজিলি ডিপ্লয় করতে পারবেন। তো আপনার ফার্স্ট লার্নিংটা ইজি হবে। ফার্স্ট লার্নিংটা যখন ইজি হবে, আপনি যখন জিনিসগুলো বুঝবেন, কনসেপ্ট গুলো বুঝবেন, পরের গুলো আপনি ইজিলি ধরতে পারবেন যে ও আচ্ছা এটা এইভাবে কাজ করে। তো হ্যাঁ, আপনি যেটা বলছেন অনেকটা এরকমই সি সি প্লাস প্লাস শিখে আপনি মনে করেন লাইক পরের ল্যাঙ্গুয়েজ গুলো আপনি মানে আপনার বেসিক তৈরি হয়ে গেছে আর কি, ব্যাপারটা ওরকমই। জি, বুঝতে পেরেছি। ওকে, সো দেন জেনারেটিভ এআই, অবভিয়াসলি আপনারা মোটামুটি শুনেন এখন মার্কেটের সবচেয়ে অন অফ দ্য মোস্ট হট টপিকস, বাজওয়ার্ড হচ্ছে গিয়ে জেনারেটিভ এআই। সবাই সবকিছুর মধ্যে জেনারেটিভ এআইটা টানার চেষ্টা করে, বাট বুঝে অথবা না বুঝে, হোয়াট এভার দ্য থিং ইজ, ঠিক আছে, তো বুঝে না বুঝে ব্যাপারটা বলছি কেন এটা আপনারা বুঝতে পারতেছেন। এখন মানুষ আসলে যেহেতু এটা বাজওয়ার্ড, সো এটা জেনারেটিভ এআইটা টানলে মানুষের কানে যাবে, মানুষ একটু দেখবে বুঝবে, এটা আর কি কথা। বাট যেহেতু জেনারেটিভ এআই একটা টেকনিক্যাল থিংস এবং এটা একটা সফটওয়্যার রিলেটেড থিং, অবভিয়াসলি আমরা যেহেতু ডেভঅপস এর মানুষ, আমরা ক্লাউডের মানুষ, আমাদেরও সফটওয়্যার নিয়ে কাজ করতে হয়, তাহলে অবভিয়াসলি এটার একটা পজিটিভ দিক আমাদের ডেভঅপসেও আছে। তো সেটা হচ্ছে কি, এটা এখন পর্যন্ত ইজ রিয়েলি রিয়েলি মানে ইম্যাচিউর অবস্থায় আছে, এখনো ম্যাচিউর হয় নাই, কারণ জেনারেটিভ এআই নিজেই একটা ইম্যাচিউর প্রোডাক্ট আমি বলবো। এটা এখনো স্টিল ম্যাচিউর হচ্ছে, এখনো স্টিল ইজ ডেভেলপিং, স্টিল ইজ ইভলভিং, লস অফ মানে মডেল তৈরি হচ্ছে, এরকম তৈরি হচ্ছে। দেন দ্যাটস ওয়াই আর কি, এটা এখনো সময় লাগবে, আরো সময় লাগবে। এন্ড দ্যাটস ওয়াই আমি এটা এটা এই জন্যই বলছিলাম যে ডেভঅপস এর জেনারেটিভ এআই এর সাথে ডেভঅপস এর যে কোলাবোরেশনটা বা যে ইন্টিগ্রেশনটা, সেটাও এখনো ম্যাচুরিটি পায় নাই, এখনো ম্যাচিউর হচ্ছে। ইম্যাচিউর আছে, এখনো ম্যাচিউর হচ্ছে, তাই বললে ইম্যাচিউর থাকবে তা বলছি না, কিন্তু সামনে ফিউচারের জন্য দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ ফিউচার যখন জেনারেটিভ এআই ভালো লেভেলে একটা ম্যাচুরিটি চলে যাবে, যে ম্যাচুরিটি লেভেলে চলে যাবে জেনারেটিভ এআইটা, তখন কিন্তু ডেভঅপস, তখন আর কেউ আর ডেভঅপস এর নর্মাল অটোমেশন করবে না। তখন সবাই ওই যে আমি প্রথম থেকে বলছিলাম বারবার যে ইন্টেলিজেন্ট অপারেশন, অটোমেশন, ইন্টেলিজেন্ট অটোমেশন, তখন সবাই ইন্টেলিজেন্ট অটোমেশন করবে। তখন যদি আপনি আপনি যদি ডেভঅপস শিখেন এবং ডেভঅপস এর নিয়ে যদি অটোমেশন নিয়ে যদি আপনি এই আজকে থেকে 2-3 বছর পরের কথা বলেন, পরেও যে বলেন যে আমি অটোমেশন করতে চাই, তখন মানুষ হাসবে আপনাকে যে তুমি এখনো তো 2-3 বছর আগে পড়ে আছো। তো জিনিসটার সাথে ইভলভ করা, জেনারেটিভ এআই ইভলভ হচ্ছে আমাদের ডেভঅপস এর লার্নিং এবং ডেভঅপস এর যে ওয়ে অফ ওয়ার্কিং, এটাকে আমাদেরকে ইভলভ করতে হবে। এই থেকে আসলে এই জেনারেটিভ এআই অ্যান্ড ডেভঅপসটাকে, ডেভঅপস অ্যান্ড ক্লাউড, এই তিনটা জিনিসটাকে মানে অ্যাকোমোডেটেড বা ইন্টিগ্রেট করে আসলে এই কোর্সটা করানোর চেষ্টা করেছে। এমন না যে এই কোর্সটা ইজ ইজ ভেরি পপুলার কোর্স, আমি 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 প্রেটি মাচ শিওর অনেক জায়গায় এখনো এগুলা করানো শুরু হয় নাই, কারণ আমি এই যে এটা করছি বিকজ আমি এই কাজগুলো করে আসছি, আমার এই জিনিসগুলো হ্যান্ডস অন কাজ করা হয়েছে, আমি জানি যেগুলো সম্ভব, করা সম্ভব। দিস ইজ নট এ থিওরি, দিস ইজ অলরেডি এ প্র্যাকটিক্যাল থিং, দিস ইজ অলরেডি মানে অ্যাপ্লিকেশন থিংস, যে এগুলো করা হয়েছে, এগুলো 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 সম্ভব। এই জন্যই আমি এগুলো বলতে পারছি যে আমি হ্যাঁ, এগুলো এগুলো সম্ভব। অনেকে এখনো হয়তো বা সেগুলো এখন মনে যায় না, কারণ স্বাভাবিক, এখন যারা ডেভঅপস এখন কাজ করছেন তারা অলরেডি ডেভঅপস এর অনেক কাজ, অনেক অটোমেশন করতে হয়, অনেক টুল নিয়ে কাজ করতে হয়। দেন এগেইন এটার পরে আবার জেনারেটিভ এআই থেকে ইন্টিগ্রেট করে জিনিসটাকে আরো ইন্টেলিজেন্ট ভাবে অটোমেটেড করা, জিনিসটা হয়তো অনেকে এখনই মাথা ব্যথা নিতে চাচ্ছে না। বাট আমার কথা হচ্ছে, আমি সবসময় একটু ফিউচারের কথা চিন্তা করি, 2-3 বছর পরে কথা, 2-3 বছর, 4 বছর, 5 বছর পরে কথা চিন্তা করি, তখন কি টেকনোলজি কাজ করবে, তখন কি হবে, কিভাবে আমি আমি সার্ভাইভ করব, বা আমি যে লাইনে কাজ করছি সেটা আমি সার্ভাইভ করে তখন আমি কিছু একটা করতে পারবো। তো তখনকার কথা চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা জেনারেটিভ এআই সাথে ডেভঅপস এবং ক্লাউডটাকে ইন্টিগ্রেট করে দেন এটা নিয়ে কাজ করা যেতে পারে। এন্ড সেম ভাবে আমি আমার আমার কোম্পানি তো এটাকে আমি প্রেজেন্ট করেছিলাম এবং দে দে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড দিস থিং, এন্ড আমরা এরকম একটা প্রোডাক্টও নিয়ে কাজও কাজও করছি। তো সেই থেকে আমার আসলে চিন্তা ভাবনা যে হ্যাঁ ঠিক আছে, ফাইন, এটা আসলে এটা যেহেতু আমি শিখেছি এবং আমি সবসময় চেষ্টা করি যে আমি যা শিখি আমার আমার কোর্সের মাধ্যমে আমার স্টুডেন্টদেরকে সেই জিনিসগুলো শেখানো। তো এই থেকে আসলে এই কোর্সটা মানে পড়ানোর কথা চিন্তা আসছে মাথায় প্রথমে। আর যেটা হচ্ছে যে আমি এর আগে অনেকগুলো কোর্স নিয়েছি, কিন্তু আপনারা দেখবেন, খেয়াল করবেন যে এই কোর্সের যে নামটা ডেভিস স্কিলে, এটার ওখানে লেখা B1, মানে ব্যাচ 1, বিকজ এই এই টাইপের
ইন্টিগ্রেটেড, মানে একটু ডিফারেন্ট কোর্স। আমরা মানে ইভেন ডেভ স্কুলও আগে হয় নাই এবং আমি নিজেও করি নাই এরকম। আগে আমরা করতাম কি হবে, শুধু ডেভঅপস, মানে শুধু ডেভঅপস ডেভঅপস নিয়ে আমি শিখেছি, 4টা কোর্স করিয়েছি। আমি বছরে আসলে একটার বেশি কোর্স করাই না, আমার আসলে সময় থাকে না, এই জন্য আমি একটার বেশি কোর্স করাই না, একটা বা ম্যাক্সিমাম দুটা, ম্যাক্সিমাম। তো 4টা কোর্স করিয়েছি ডেভঅপস এর। দেন এডাব্লিউএস এ মনে হয় 3টা না 4টা কোর্স করিয়েছি এডাব্লিউএস এ, সলিউশন আর্কিটেক্ট লেভেলের। দেন কুবারনেটিস এ আমি কোর্স করিয়েছি। দেন আমি ওই ডকারে কোর্স করিয়েছি। কিন্তু এই কোর্সটা ডিফারেন্ট, এটা হচ্ছে গিয়ে একটা মিক্স কোর্স, মানে 3টা আইটেম নিয়ে আমি মিক্স করে জিনিসটাকে, কোর্সটাকে করছি। তো এটা ডিফারেন্ট। তো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, লেটস সি। আমরা তাহলে, আমি যেহেতু আমি জিনিসটা আমি শিখেছি বা বুঝেছি বা এটা ইমপ্লিমেন্ট করেছি, আমি আমার ফিউচার যারা স্টুডেন্ট, যারা আমার কাছে শিখতে চাচ্ছে, তাদেরকে আমি শিখাবো জিনিসগুলো। তো সেই থেকে আসলে কোর্সটা করা। তো এইটা অবভিয়াসলি জেনারেটিভ এআই নিয়ে তো আসলে বলার কিছু নেই, আপনারা জানেন সবাই। জেনারেটিভ এর সবচেয়ে পজিটিভ এক্সাম্পল হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি। আর চ্যাট জিপিটির সাথে এখন গুগলের জেমিনাই আসছে, তারপর মাইক্রোসফটের কো পাইলট, দেন গিটহাবের কো পাইলট, আর অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। এখন আর জেনারেটিভ এআই নিয়ে আসলে অনেক কাজ হচ্ছে, অনেক কাজ, অনেক অনেক টুল, চ্যাটবট, অনেক কিছু চলে আসছে। জেনারেটিভ এআই নিয়ে আসলে বলার কিছু নেই। অবভিয়াসলি আমরা যখন করবো কোর্সে, জেনারেটিভ এআই নিয়ে আমি আরো আরো ডিটেলসে কথা বলবো। বাট বলতে গেলে আসলে শেষ হবে না, মানে আমাদের হবে না, শেষ হবে না অবভিয়াসলি। তো নর্মাল ট্রেডিশনাল এআই থেকে জেনারেটিভ এআই টা ডিফারেন্ট কেন? তো অবভিয়াসলি জেনারেটিভ এআই আমাদের আহ, আহ, এই কোর্সে, মানে এখানে আমাদের জন্য, যারা ডেভঅপস বা ক্লাউড নিয়ে কাজ করে, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট জেনারেটিভ এআইটা। কারণ জেনারেটিভ এআই আসলে আমাদেরকে, যেই আমরা যে টেস্ট, যে ডিপ্লয়মেন্ট করছি, যে কোডটাকে ডিপ্লয় করব, সেই কোডের যে টেস্ট কেসের ভিতরে যে প্রবলেম গুলো থাকবে বা যে লগ গুলো আমরা পাবো যখন অপারেট করতেছি বা মনিটরিং করতেছি, যে লগ গুলো থাকবে, এই লগ গুলোর ভিতরে যে কোনো অ্যানোমালিস আছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা, তো সেগুলোকে ডিটেক্ট করার বা অ্যানালাইসিস করার দায়িত্বটা কিন্তু আমরা, ওই যে আগে আমরা করতাম কি, ফিজিক্যালি এগুলো মনিটর করতাম, সবগুলোর লগ দেখতাম, হাজার হাজার লাখ লাখ লগ। এই লগের ভিতর থেকে এগুলো বের করা রিয়েলি ডিফিকাল্ট, এন্ড মানুষের চোখে অনেক সময় পড়ে না। শুধু ওই মনিটরিং এ অ্যালার্ম পেয়েই আমরা খালি হয় না, অনেক সময় থাকে অ্যালার্মও দেখায় না, অনেক সময় অনেক প্রবলেম থাকে, ছোট ছোট প্রবলেম, মাইনর প্রবলেম থাকে, কিন্তু ওগুলো আস্তে আস্তে মাইনর থেকে পরে মেজর বা ক্রিটিক্যালে চলে যায়। তো সেগুলোকে আসলে মানে আগে থেকে যদি আইডেন্টিফাই করা যায়, অনেক সময় অনেক আগে থেকে অনেক প্রবলেম সলভ করা যায়। তো সেগুলোকে আসলে এআই, জেনারেটিভ এআই দিয়ে খুব ইজিলি সলভ করা সম্ভব, সেগুলোকে ইজিলি সলভ করা সম্ভব। এই লগ ডিটেকশন বা এসব রুট কজ অ্যানালাইসিস, এসব করা করা খুবই ইজি জেনারেটিভ এআই দিয়ে। তো নর্মাল ট্রেডিশনাল এআই গুলো তো এরকম না। আসলে ট্রেডিশনাল এআই গুলো তো হচ্ছে গিয়ে, ও ওর কাছে হচ্ছে গিয়ে একটা বান্ডেল অফ ইনফরমেশন আছে, হ্যাঁ, ট্রেডিশনাল এআই গুলোর কাছে। তো ওকে আপনি যখন কোনো কিছু জিজ্ঞেস করবেন বা ওর কাছে কোনো কিছু হেল্প চাইবেন, ও শুধু ওই বান্ডেল অফ ইনফরমেশন থেকেই আপনাকে অ্যান্সার করবে। এবং আপনি যে রিপ্লাই দিচ্ছেন, ওই রিপ্লাইটা ও জাস্ট দেখবে, জানবে, বুঝবে, দ্যাটস ইট। বুঝবে না, দেখবে আর জানবে। কিন্তু ওর ওর যে নলেজ আছে বা স্টোরেজ আছে, সেখানে সে ওটাকে অ্যানালাইসিস করার জন্য ওটাকে সেভ করে রাখবে না, ফর দ্য ফিউচার ইউজেস। তো জেনারেটিভ এআইটা কি করতেছে, জেনারেটিভ এআইটা আপনি যা বলতেছেন, আপনি হয়তো ওর সাথে কনভারসেশন করতেছেন যে না, তো আমার তো মনে হয় তুমি এরকম না করে তুমি এরকম করতে পারো, এরকম করলে এই জিনিসটা এরকম সলিউশন হবে, সলভ হবে, বা এরকম আরো ভালো হবে। তখন কি করছে ও, ওই যে নতুন যে আপনি জিনিসটা জানলো, আপনার কাছ থেকে যে ইনফরমেশনটা জানলো, ওইটা ও স্টোর করে ফর দ্য ফিউচার পারপাস ও আপনি রেখে দিবে, উইথ ইউর পারমিশন। অবভিয়াসলি আমরা এই পারমিশন নিয়ে চিন্তা করি না চ্যাট যখন কথা বলি, বাট অবভিয়াসলি আপনি যখন আমেরিকা বা ইউরোপে কাজ করছেন, তখন আপনাকে প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং পারমিশন নিয়ে আপনাকে কাজ করতে হবে, পারমিশন নিয়ে আপনাকে আহ, মানে খুবই ইয়া, মানে কনসার্ন থাকতে হবে। তো ওই জিনিসটা, তার মানে কি, জেনারেটিভ এআই আসলে নিজে নিজে শিখছে, আপনার কথা থেকে নিজে নিজে শিখছে। অবভিয়াসলি এটা খুবই বেসিক জিনিস, আমি খুব বেসিক জিনিস, বেসিক ভাবে বলছি ব্যাপারটা। জেনারেটিভ এআই কি করছে, নিজে নিজে শিখছে। আর ট্রেডিশনাল এআইটা কি করছে, সে তাকে বাঞ্চ অফ ইনফরমেশন দেওয়া হচ্ছে, ওগুলোর ভিতরে সে অ্যান্সার করতেছে আপনাকে, বা ওগুলোর ভিতরে সে প্রবলেম সলভ করার ট্রাই করতেছে। আর জেনারেটিভ এআই কি করছে, আপনাকে আপনি যা বলছে তার থেকে আপনি সে ইনফরমেশন নিয়ে সে শিখছে, ওখান থেকে নিজেকে ট্রেন করছে, তার এআই, তার মেশিন লার্নিং,
তার এলএলএম গুলাকে ট্রেন করছে। দেন তার তার আহ, সে দরকার হলে, সে যদি আরো দরকার হয়, তাকে যদি এক্সেস থাকে, সে ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়ে সে ট্রেন করছে নিজেকে। তো জিনিসটা কি হচ্ছে, ও আসলে নিজে নিজে মানে নিজের বুদ্ধি মানে ইন্টেলিজেন্ট, সে খুব ভেরি মাচ ইন্টেলিজেন্ট, এবং সে নিজে নিজে শিখতে পারে এবং তার সে ক্ষমতা আছে জেনারেটিভ। এবং সেম জিনিসটাই আমাদের ডেভঅপস এর ক্ষেত্রে আমাদের কাজে লাগে, যে যখন আমরা ডেভঅপসে এটা আমি যখন জেনারেটিভ এটা কাজে লাগবে ইউজ করব, যেমন আমরা যখন ইন্টেলিজেন্ট অটোমেশন করব উইথ এডাব্লিউএস অ্যান্ড লাইক এইটা আমাকে কি করবে, যে আমাদেরকে যে পাইপলাইনটা আমি ক্রিয়েট করব ফর ডেভঅপস, সেই পাইপলাইনটা তো হয়ে যাবে একটা স্মার্টার পাইপলাইন, এবং এটা খুব ফাস্ট ডিপ্লয়মেন্ট হবে, এবং আমাকে খুব প্রেডিক্টিভ, ও আমাকে প্রেডিক্ট করে বলবে যে এই জিনিসটা এরকম হতে পারে ফিউচারে, বা এই জিনিসটা এরকম হতে পারে, এই জিনিসটা এই প্রবলেমটা আমি দেখছি এটা সামনে এরকম হতে পারে। এবং সে কি করবে, যেহেতু তাকে ওভাবে বলা আছে বা তার কাছে যে ইনফরমেশন আছে, সে ওটাকে সেলফ হিলিং এর জন্য সে ব্যবস্থা নিবে। সে সেলফ হিলিং করতে যা যা করা লাগে সেটাও সে ব্যবস্থা নিবে। তো আপনার কাজ কিন্তু অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, তাই বলে এটা ভাবেন না যে জব থাকবে না আপনাদের, সেটা না, অবভিয়াসলি এই জিনিসগুলো আপনাকেই করতে হবে। কিন্তু আপনাদের রাত রাত দিন যে ঘুমটা হারাম হতো, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট বা যে সার্ভিস গুলো নিয়ে আপনি কাজ করবেন সেগুলো একটা এসএলএ আছে। এসএলএ মানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। এই সেলের তো হিসেবে আপনাকে ওই ওই সার্ভিস গুলোকে আপ রাখতে হবে। তা আপ রাখার একটা একটা এগ্রিমেন্ট থাকে। সেই ওই আপ রাখার এগ্রিমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার রাতে রাতে ঘুম হারাম হয়ে যাবে যদি ওই সার্ভিস গুলো ডাউন থাকে। তো যদি আপনি জেনারেটিভ এআই ইউজ করেন আপনার এডাব্লিউএস এবং ডেভঅপস এর সাথে, তাহলে আপনার অ্যাটলিস্ট ঘুম হারাম হবে না, বা কম হবে, বা আপনার লাইফটা একটু ঝামেলা মুক্ত হবে। ঠিক আছে। দেন এডাব্লিউএস এর কিছু টুলস আছে, যেমন আপনার মনে করেন অ্যামাজন বেডরক, অ্যামাজন সেজমেকার। দেন এগুলা কি করে, এই দুটো ইউজ করে আপনি আপনার মনিটরিংটা অপটিমাইজ করতে পারেন। দেন হচ্ছে গিয়ে টেস্টিং এর ক্ষেত্রে আপনি খুব ফাস্টার টেস্টিং করতে পারবেন, টেস্টিং করতে পারবেন। এবং মনিটরিং এর ক্ষেত্রে যে লক গুলো থাকবে, সেই লক গুলোর ভিতরে আপনি অ্যানোমালি খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন, যে কোথায় কি সমস্যা আছে, ইস্যু গুলো কোথায় আছে, আপনি ইজিলি ডিটেক্ট করতে পারবেন এইসব টুল গুলো ইউজ করে। সো এইখানে যে টুলের কথা বলা আছে, যে AWS এর জেনারেটিভ এআই টুলস, যেগুলো নিয়ে আমরা কাজ শিখবো, অ্যামাজন বেডরক, অ্যামাজন সেজমেকার, অ্যামাজন লেক্স, অ্যামাজন কিউ। সো অ্যামাজন বেডরকটা হচ্ছে গিয়ে যে আপনি যদি কোনো জেনারেটিভ এআই অ্যাপ। হ্যাঁ বলেন মাহবুবুর রহমান। আচ্ছা, আমরা তো হচ্ছে এআই সুবিধাটা যদি নিতে চাই তাহলে তো ডেফিনেটলি আমাদেরকে কোনো একটা ক্লাউড ডেভঅপসই তো চুজ করতে হবে, সেটা অ্যাজুর হোক বা হ্যাঁ হ্যাঁ এডাব্লিউএস। হ্যাঁ, অবশ্যই। কারণ আপনি এআই এআই এর ইনফ্রাস্ট্রাকচার আপনি কোথায় পাবেন? আপনার তো ইনফ্রাস্ট্রাকচার নাই এরকম। এটা তো পার্সোনাল আর তাদের। আহ, একটা বিষয় হচ্ছে যে আমি যদি আসলে আমি ক্লাউডে যেতে চাচ্ছি না, আমি যদি নিজস্ব এনভায়রনমেন্টে ডেভঅপসটা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে সেটা পসিবল কিনা। অবশ্যই আহ পসিবল, পসিবল না তা সেক্ষেত্রে তো না, কিন্তু আপনাকে সেই লেভেলের সার্ভার বানাতে হবে, সার্ভারের পিছনে আপনাকে আচ্ছা, টাকা খরচ করতে হবে। খরচ দেন করতে হবে। এনভায়রনমেন্ট, হ্যাঁ এনভায়রনমেন্ট বানাতে হবে, এরকম সিকিউর এনভায়রনমেন্ট বানাতে হবে, ইন্টারনেট ক্যাপাসিটি বাড়াতে হবে। অনেক কিছু আছে, অনেক কিছু কনসিডার করতে হবে, মানে আপনার ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অনেক বেশি বেড়ে যাবে সেক্ষেত্রে। এখন মনে করেন আপনি আমার একটা কোশ্চেন কোম্পানি হলো দিতে যে, চাচ্ছেন। কি বলেন? আর না, আমার কোশ্চেন ছিল যে আসলে আহ মানে ম্যানুয়ালি বা কোনো কেউ যদি চিন্তা করে যে না আমি আসলে ক্লাউডে যাব না, আমি আমার হুম। একটা নিজস্ব এনভায়রনমেন্টে এই জিনিসটা রেডি করবো, বাট এটা পসিবল কিনা। আর ক্লাউডে গেলে তো এটা খুবই ভালো যে আমার আসলে ওই টেনশনটা নিতে হচ্ছে না, আমার সার্ভারের টেনশন নিতে হচ্ছে না, বা আদার্স কোনো কিছু টেনশন নিতে হচ্ছে না, সবকিছু আমি ওখানেই পেয়ে যাচ্ছি। মানে আমার ইয়েটা ছিল যে এখন ম্যানুয়ালি করতে গেলে ডেফিনেটলি আমাকে সার্ভার প্রিপারেশন করতে হবে, এবং ডেভঅপস এর যা যা টুল আছে এগুলো সবগুলোই তো আমাকে হয়তো লাইসেন্স ভার্সনটাই তো আমাকে ইনস্টল করতে হবে এবং অবভিয়াসলি, এটা কনফিগারও করতে হবে। অবভিয়াসলি। আচ্ছা, আর সেক্ষেত্রে আমি ক্লাউডে গেলে হয়তো আমার ওই প্যারাটা নেওয়া লাগছে না, আমি সবকিছু ইন্টিগ্রেটেড একসাথে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, রাইট। এটাই জানার তো ছিল। সেক্ষেত্রে সেটাই ব্যাপারটা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি করতে পারবেন না এমন কথা না, কারণ আপনি লেটসে আপনি একটা জিনিস চিন্তা করেন, জাস্ট নর্মালি ক্লাউডও তো দিন শেষে একটা ফিজিক্যাল কম্পিউটার, রাইট? ফিজিক্যাল ল্যাব সার্ভার, রাইট? ক্লাউড, আমরা যে ক্লাউড ইউজ করছি এটা একটা ফিজিক্যাল সার্ভার, এর মধ্যে সফটওয়্যার চলছে। তারা আসলে সফটওয়্যার গুলো বানিয়েছে বা কারো কাছ থেকে কিনেছে বা লাইসেন্স নিয়ে কিনেছে, নিয়ে টিয়ে বানিয়ে নিয়ে সেগুলো তৈরি করেছে কাদের জন্য? আমাদের জন্য, মানে আমাদের মতো লেমেন ইউজারদের জন্য।
এন্ড ইউজারদের জন্য, তো আমরা ইউজ করতেছি, ওদেরকে পে করতেছি। তো ওই জিনিস, সেম জিনিসটা যদি আপনি করতে চান আপনার ডেটা সেন্টারে, যে আপনি একটা সার্ভার তৈরি করছেন, সার্ভার সার্ভার কনফিগার করছেন, দেন আপনি এরকম সফটওয়্যার কিনছেন, বা আপনার আপনার সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার বানাচ্ছে, দেন আপনি ওটা ইনস্টল করছেন, ওখানে ওখানে ডেভঅপস ডিপ্লয় করছেন, এবং ডেভঅপস এর সাথে আপনি জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন ডিপ্লয় করলেন বা কিনলেন বা লাইসেন্স কিনলেন বা হোয়াট এভার দ্য থিং ইজ, আপনি করতে চান অবশ্যই করতে পারবেন। করতে পারবেন না এটা কখনোই সম্ভব, এটা কখনোই না। আমি এটা কেউ না আপনাকে বলতে পারবে না যে না আপনি করতে পারবেন না। ঠিক আছে, এটা ক্লাউডটা হচ্ছে জি। ডিফারেন্ট জিনিস। ক্লাউডটা হচ্ছে গিয়ে আপনার লাইফটাকে ইজি করছে, আপনি বিজনেসের পার্সপেক্টিভে ক্লাউড হচ্ছে গিয়ে খুবই হেল্পফুল। মানে আপনি যদি একটা মনে করেন একটা আপনি একটা একটা স্টার্ট আপ দিয়েছেন, লেটস সে আপনি স্টার্ট আপ দিয়েছেন, স্টার্ট আপের এট দ্য ইনিশিয়াল পর্যায়ে, বিগিনিং পর্যায়ে আপনার অবভিয়াসলি টাকা পয়সা এত ইনভেস্ট করার মতো অবস্থা থাকবে না। তখন আপনার উচিত, আপনার চিন্তা ধারাটা কেমন থাকবে যে আমার প্রোডাক্ট যেটা আমি বানিয়েছি এটা মানুষের কাছে বিক্রি করাটা ইম্পর্টেন্ট, বা তাদের পর্যন্ত পৌঁছানোটা ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে লো কস্টে যেতে হবে, শুধু চিন্তা করতে হবে অপেক্স এর কথা, অপেক্স মানে অপারেশন এক্সপেন্ডিচারের কথা চিন্তা করতে হবে। তো ক্যাপেক্স এর কথা চিন্তা করলে আপনার ওই ওই পরের স্টেজটা আর হবেই না, মানে ওই আপনার প্রোডাক্টটা এন্ড ইউজার পর্যন্ত যাবেই না, ওই ওর আগে দেখা যাবে আপনার বাজেট শেষ। ঠিক আছে, তো ওই জন্য আসলে বুঝতে এইসব পেরেছি। জিনিস, হ্যাঁ ওইসব জিনিসের ক্ষেত্রে বিজনেস পার্সপেক্টিভ, ইভেন বড় বড় কোম্পানিরা, বিশাল বিশাল কোম্পানি, তারাও স্টিল এখন ক্লাউডে চলে যাচ্ছে, অর এলস হাইব্রিড ক্লাউড ইউজ করছে। মানে তাদেরও নিজস্ব একটা পাবলিক প্রাইভেট ক্লাউড আছে, তারা স্টিল পাবলিক, সরি, নিজেদের একটা প্রাইভেট ক্লাউড আছে, স্টিল তারা পাবলিক ক্লাউড ইউজ করছে, দুইটাকে ইন্টিগ্রেট করে ওর তারা ওই পাবলিক ক্লাউডের যে সফটওয়্যার গুলো আছে সেগুলো ইউজ করছে তাদের প্রাইভেট ক্লাউডে। দিস ইজ ভেরি মাচ পসিবল। এরকম করে করছে এখন। পৃথিবী এখন অনেক অ্যাডভান্স হয়েছে, এখন আর কেউ চিন্তা করে না যে আমি প্রাইভেটে করে আমি এত টাকা ইনভেস্ট করে কি করব। সবাই এখন চিন্তা করে হাউ টু সেভ মানি ইন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গো ফর দ্য বিজনেস। তো ব্যাপারটা হচ্ছে এরকমই চিন্তা হয় আর কি। তো এই জন্য সাউন্ড শুনতে পাচ্ছি। এডাব্লিউএস এর এডাব্লিউএস এর মানে আপনি যে কোনো জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, এবং সেটাকে তৈরি করতে পারবেন এবং রানও করতে পারবেন থ্রু বেডরক। অ্যান্ড সেজমেকারটা হচ্ছে যেটা হচ্ছে গিয়ে এডাব্লিউএস এর নিজস্ব ফুল ফ্লেজড মেশিন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি মানে আপনি আপনার জেনারেটিভ এআই মডেলটাকে বিল্ড করতে পারবেন, যে আপনার মতো করে বিল্ড করতে পারবেন, ট্রেন করতে পারবেন, ডিপ্লয় করতে পারবেন। দেন অ্যামাজন লেক্সটা হচ্ছে গিয়ে যেখানে আপনি আপনার মতো করে একটা চ্যাটবট ক্রিয়েট করতে পারবেন, জাস্ট লাইক চ্যাট জিপিটি, এরকম করে চ্যাটবট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড দেন অ্যামাজন কিউটা হচ্ছে গিয়ে যে এডাব্লিউএস এর নিজস্ব একটা চ্যাটবট, যেটা এআই এআই নিজস্ব বা নিজেই বানিয়েছে। অ্যান্ড মানে এগুলো নিয়ে আমরা শিখবো অবভিয়াসলি, এগুলো এগুলো দিয়ে কিভাবে ডেভঅপসে কাজ করা যায়, কিভাবে কাজ করানো হয়, সেগুলো আমরা শিখবো। অ্যান্ড অবভিয়াসলি ডেভঅপস ওয়ার্কফ্লোস এর ভিতরে কি এআই এনহান্সমেন্টটা ইম্পর্টেন্ট, এবং এনহান্সমেন্টটা কিভাবে করে আমি মোটামুটি একটা ব্রিফ ধারণা দিয়েছি আপনাদেরকে, যে কিভাবে এটা এগুলা আপনাকে এআই এনহান্সটা করা যায়, জেনারেটিভ এআই এনহান্সটা করা যায়। অ্যান্ড যেটা হচ্ছে যে এআই ফর লগ অ্যানালাইসিস, সেটা নিয়ে আমি কথা বলেছি। লগ অ্যানালাইসিস জন্য এআই খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড সিআইসিডি রিকমেন্ডেশন, সিআইসিডি ডিপ্লয়মেন্টের রিকমেন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট আপনার জেনারেটিভ এআই ইউজ করে। অ্যান্ড অ্যানোমালি ডিটেকশনের কথা বারবার বলছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট আজকালকার যুগে, খুব খুব এটা পপুলার হচ্ছে আস্তে আস্তে, মানুষের কাজ কমিয়ে দিচ্ছে। এন্ড এটা অবভিয়াসলি এটা সিকিউরিটি, আপনার প্রোডাক্ট, আপনার যে এনভায়রনমেন্ট সেটার সিকিউরিটিটাও বাড়িয়ে দিচ্ছে। সো এটা খুবই ভালো। অ্যান্ড স্মার্ট পাইপলাইন্স দ্যাট অ্যাডাপ্ট, সো স্মার্ট পাইপলাইন্স কথা যেটা বলছিলাম, যে পাইপলাইন্স অটোমেশন, পাইপলাইন অটোমেশনের জন্য এখন আর কেউ নর্মাল পাইপলাইন অটোমেশনের কথা চিন্তা করে না। এখন সবাই চিন্তা করে স্মার্ট পাইপলাইন অটোমেশন বা ইন্টেলিজেন্ট অটোমেশন করা। সো সেটা সেটা হচ্ছে কথা। তো কয়েকদিন আগে আমি একটা মানে একটা জার্নালে পড়ছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য গার্টনারের কথা আমার মনে হয় সবাই জানেন বা কম বেশি জানেন। না জানলে প্লিজ ইন্টারনেটে গুগল করে দেখে নিন গার্টনার কি। গার্টনার এরকম আইটি বা অনেক অনেক সেক্টর নিয়ে আসলে তারা রিসার্চ করে, এবং তারা সেগুলো নিয়ে তারা ফিউচার ফোরকাস্ট করে, এবং তাদেরকে ট্রেন্ডিং বা তারা কি অবস্থায় আছে সেগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করে।
তো গার্টনার কয়েকদিন আগে বলেছিল, একটা জার্নালে দেখেছিলাম যে 2027 75% অফ ডেভঅপস টিমস উইল ইউজ এআই অ্যাসিস্টেড পাইপলাইন। সো বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি জিনিসটা আগে থেকে চিন্তা করে জিনিসটা এখনই আমি কাজ করছি। সো 2027 মানে আজকে থেকে মাত্র 2 বছর পরে 75% ডেভঅপস টিম সবাই হচ্ছে এআই অ্যাসিস্টেড পাইপলাইন ইউজ করবে। শুধুমাত্র পাইপলাইন তো এআই অ্যাসিস্টেড পাইপলাইন ইউজ করবে না, যে এআই যদি পাইপলাইন অ্যাসিস্টেড করতে পারে তার মানে পুরো ডেভঅপসটাই পুরো এআই অ্যাসিস্টেডই হবে বা অটো ইন্টেলিজেন্ট ভাবে অটোমেটেড ওয়েতেই ডিপ্লয় হবে। সো এই জিনিসটাকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ফিউশন ফিউশন অফ ডেভঅপস এন্ড জেনারেটিভ এআই, এন্ড ডেভঅপস এর সাথে আসলে ডেভঅপস এন্ড ক্লাউড দুইটাই আসছে, এন্ড প্লাস জেনারেটিভ এআই। তো এটাই আর কি। অবভিয়াসলি আপনার এই অবস্থা থেকে স্টার্ট করতে চাইলে আমি জানি না আপনারা কোর্সে মানে এনরোল করে মানে এনরোল করেছেন কিনা আমি জানি না, আই ডোন্ট নো কয়দিন করবেন তা আমি জানি না। বাট আপনি যদি কোর্স এনরোল করেন অবভিয়াসলি, এবং যদি নাও করতে চান, নিজে নিজে কিছু করতে চান, তাহলে অবভিয়াসলি আপনাকে এখান থেকে স্টার্ট করতে হলে, যদি আপনি মনে করেন আপনি এখন জিরো অবস্থায় আছেন বা স্টার্ট করতে চান, তো সেখান থেকে আপনাকে অবভিয়াসলি এডাব্লিউএস ফান্ডামেন্টাল শিখতে হবে, ফান্ডামেন্টাল গুলো শিখতে হবে। অ্যান্ড দেন আপনার ডকার, জেনকিন্স, গিটহাব অ্যাকশনস এগুলো শিখতে হবে, যেগুলো আমরা কোর্সে শিখাবো। অবভিয়াসলি কোর্সে সেই সেম জিনিসগুলো শিখাবো। এবং জেনারেটিভ এআই যে ল্যাব গুলো আছে, যেটাগুলোর নামগুলো আমি একটু আগে বলছিলাম, যে এডাব্লিউএস এর যেগুলো আছে, বেডরক, সেসমিকা, স্টুডিও ল্যাব, দেন আরো কিছু আছে যেমন অ্যামাজন লেক্স, অ্যামাজন কিউ, সেগুলো এক্সপ্লোর করতে হবে, সেগুলো শিখতে হবে, প্রপার ভাবে শিখতে হবে অবভিয়াসলি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আমার গেট টিপস, যদি আপনি এখান থেকে স্টার্ট করতে চান, এইগুলো নিয়ে কাজ করতে চান। তো এই অবস্থা, এইটা হচ্ছে গিয়ে আমার ওয়েবিনার ছিল। আহ বলতে পারেন এটা ফিউশন অফ ডেভঅপস এন্ড জেনারেটিভ এআই। তো হ্যাঁ, বলেন আবুর রহমান। আচ্ছা, আমার কিছু প্রিকোয়েড কোশ্চেন ছিল, আমি one by one বলছি। প্রথম কথা হচ্ছে যে ধরেন অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে অ্যাজ এ টিম লিড হিসেবে কি আমাকে ডেভঅপস কি শিখতেই হবে? এটা কি ম্যান্ডেটরি কিনা? আপনি আহ, কোথায় কোন টিমে কাজ করেন সেটার উপর ডিপেন্ড করে। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্টে কাজ করেন, কি মানে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টেই কাজ আমি করছেন। ডেভেলপমেন্টেই কাজ করছি, আমি ধরেন যে আহ, মানে কোর ডেভেলপমেন্ট টিমেই কাজ করছি। আচ্ছা, তো টিমের এই সাথেও ক্ষেত্রে কাজ করে, অনেক সময় আমি লিড হতে, আবার অনেক সময় আমি অ্যাজ এ ডেভেলপার হিসেবে কোনো একটা টিমে দেখা আচ্ছা যাচ্ছে কাজ করছি, এরকম। আচ্ছা এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে, যেই সময় আসতেছে সামনে, বা সেই যে সময় অলরেডি আছে, মানে এখন ইভেন আমি বাংলাদেশে কাজ করেছি অনেকগুলো বড় কোম্পানিতে, দেন জাপানে কাজ করেছি, দেন এখন ডেনমার্কে কাজ করছি। সো আমি যা দেখেছি আর কি, ওয়ার্ল্ড ওয়াইড বলেন বাংলাদেশে বলেন, তো যে ইঞ্জিনিয়াররা, সফটওয়্যার ডেভেলপাররা যারা আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন, তারা হচ্ছে গিয়ে যদি ডেভঅপস শিখেন, শিখে দেখেন যে এই জিনিসটা এইভাবে করা যায়, এভাবে সম্ভব, দেন যেটা হবে যে আপনি যখন আপনার কোম্পানির যে ডেভঅপস টিম আছে তাদের সাথে যখন কাজ করবেন, যে তাদের সাথে যখন কোলাবোরেশনটা করবেন, তাদের ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতে পারবেন, এবং তাদেরকে আপনি সাজেস্ট করতে পারবেন যে আপনি এটা এটা এভাবে না করে এভাবে করেন, এটা এভাবে না করে ওটা ওভাবে করেন। or else যেটা হবে যে কমিউনিকেশনটা অনেক সময় ওয়ান ওয়ে হয়ে যায়। দেবস এক্সপার্ট যেটা যেটা বলছে আপনাকে সেটাই করতে হবে, কারণ আপনি ওই সম্পর্কে খুব একটা ভালো জানেন না, বাট ধারণা নাই। তো আহ, আহ, মানে বিদেশে যেটা হচ্ছে, মানে বাংলাদেশের বাইরে যে দেশগুলোতে দেখছি আমি, যে অন্যান্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমেও বলেন আর যেই বলেন না কেন, সবাই মোটামুটি ডেভঅপস সম্পর্কে একটা আইডিয়া আছে, এবং ডেভঅপস সম্পর্কে জানে যে কি হচ্ছে না হচ্ছে, ডেভঅপসে কি করে, কিভাবে কাজ করে, কোন টুলটা কিভাবে কাজ করে, জিঙ্কিসটা কিভাবে কাজ করে, বা টিম সিটিটা কিভাবে কাজ করে, এগুলো মোটামুটি জানে, ক্লাউড কিভাবে কাজ করে এটা জানে। এটাতে কি হয় যে যারা ডেভঅপসে কাজ করছে বা ক্লাউডে কাজ করছে তাদেরকে তারা সাজেস্ট করতে পারে। অ্যাটলিস্ট মনে করেন আপনার একটা ফিচার দরকার, বা আপনার একটা কোনো একটা কিছু দরকার, তো আপনি জানেন হয়তোবা যে ডেভঅপস এর এই জিনিসটা ইউজ করে বা ক্লাউডের এই জিনিসটা ইউজ করে আপনি জিনিসটা ফিচার্সটা পেতে পারেন, বা হতে পারে আপনি শিওর না, হবে কি হবে না, বাট হতে পারে। ওটার জন্য আরএনডি করতে হবে, আরএনডি করার দায়িত্ব আপনার না, আরএনডি করার দায়িত্ব হচ্ছে ডেভঅপস এর। তো আপনি যেটা করতে পারেন, আপনি তখন ওই জিনিসটা ওই প্রপোজ আকারে আপনি ডেভঅপস টিমকে বলতে পারেন যে হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই জিনিসটা দরকার, এই জিনিসটা হলে আমার জন্য আমাদের আমাদের যে ডিপ্লয়মেন্ট পাইপলাইনটা আছে, ডিপ্লয়মেন্ট পাইপলাইনটা আরো ইজি হবে, বা এই জিনিসটা হলে আমার জন্য সুবিধা হবে, আমার এই ডিপ্লয়মেন্ট একটা সফটওয়্যার যখন ডিপ্লয় হবে তখন আমার জিনিসটা সুবিধা হবে, আমার এই এই জিনিসগুলো আমার এক্সট্রা আমি পাবো, যেটা আমার দরকার কোনো একটা কিছুর জন্য, কোনো একটা মেসেজিং বা নোটিফিকেশন কিছু একটা দরকার। এটা আপনি ওকে বলতে, ডেভঅপস
পার্সনকে বলতে পারেন। তো তখন সে কি বলবে, সে বলবে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এটা নিয়ে R&D করবো, তাহলে আমি এটা নিয়ে দেখবো, দেখে আমি আপনাকে জানাবো। সে যদি না জানা থাকে তাহলে সে আপনাকে সেই সেম এই ফিডব্যাকটাই দিবে। আর যদি সে জানে থাকে তাহলে বলে হ্যাঁ ঠিক আছে আমি এটা করে দেবো আপনাকে। এই যে আপনি ফিডব্যাকটা দিলেন, তাতে কি হচ্ছে, আপনার কমিউনিকেশনটা শর্ট হয়ে যাচ্ছে, আপনার প্রোডাক্টটা আপনি আরো দ্রুত পাচ্ছেন। আপনি যদি না জানতেন তখন আপনি বলতেন, আপনি নিজে রিসার্চ করতেন, হয়তো বা শিওর না, বাট আপনি তার সাথে কথা বললেন, তাকে জিজ্ঞেস করলেন, সেও শিওর না, সেও আপনাকে 2-3 দিন বা 1 সপ্তাহ পরে এসে বললো হ্যাঁ এটা এটা সম্ভব, তাহলে আপনার কমিউনিকেশনটা 1 উইক লেট হয়ে যাচ্ছে। তো আপনি জানলে সুবিধাটা হচ্ছে এটাই। তো না, এটাই কারণ এটাই হচ্ছে। হ্যাঁ বলেন। আমাদের আসলে জব সেক্টরে, সরি, আমি বুঝিনি। আচ্ছা না আচ্ছা। আমি শেষ হ্যাঁ করি, না আমি শেষ হ্যাঁ করতে পারিনি, মানে আমি বলতেছিলাম যে আমাদের দেশে আসলে জব কন্টেক্সটে দেখা যায়, মানে এখনকার সময় রিসেন্ট হুম। ইয়েগুলাতে, জব ইয়েগুলাতে, কন্টেক্সট গুলাতে প্রায় সবাই ম্যান্ডেটরি করে দিয়েছে যে অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে ডেভঅপস এর ফুল হ্যাঁ প্রসেস হ্যাঁ এটা জানতে আমি হবে, জানি, এটা এর কাইন্ড জন্য। অফ ম্যান্ডেটরি। হ্যাঁ, রাইট তো রাইট। সেই জন্যই বলতেছিলাম, কারণ আবার ইভেন এমনও আছে, বিশেষ করে যে রিমোট জবের ক্ষেত্রে যেটা হয় যে ডেভঅপস এর সেপারেট একটা টিমই ওরা মেনটেন করে, ওদের সাথে হ্যাঁ তখন হ্যাঁ দেখা হ্যাঁ, যায় ডেভেলপমেন্ট টিমের শুধু ট্রু গিট রিলেটেড কিছু কোয়ারিজ থাকে, আর এর বাইরে ট্রু। তেমন কিছু না, যে তোমার কাজ হলে তুমি কোথায় পোস্ট দিবা, কিভাবে দিবা, জাস্ট এতটুকু। এই জন্যই হ্যাঁ এরকমই। হুম চাচ্ছিলাম যে হুম। আসলে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস কি আর আমাদের না না, লোকাল ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। প্র্যাকটিসও সেম, ইন্টারন্যাশনাল প্র্যাকটিসও সেম। উল্টা আমার আচ্ছা, কাছে মনে হয় যে আপনি যদি ডেভঅপস এবং ক্লাউড সম্পর্কে জানেন, আপনার জন্য অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার আপনার জন্য মার্কেট আর ওপেন হয়ে যাবে। আপনি মানে দেখবেন যে এটা আপনার একটা মার্কেট অ্যাডভান্টেজ, ভ্যালুটা বেড়ে যাবে। অ্যাডভান্টেজ দিবে আমাকে, এই তো অ্যাডভান্টেজ দিবে এবং মার্কেট ভ্যালু আপনার বেড়ে যাবে। ভ্যালুটা বেড়ে যাবে। For sure। আচ্ছা আচ্ছা। কারণ আহ, দেখেন, আমি আমি ডেভঅপস ইঞ্জিনিয়ার, আমি ডেভঅপস এর এক্সপার্ট একজন পার্সন, ক্লাউড এক্সপার্ট পার্সন, কিন্তু আমি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আমি সফটওয়্যার ডেভেলপার না। আমার বেজ হচ্ছে গিয়ে আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছি, মানে সার্ভার নিয়ে কাজ করে আসছি। তো আমি কিন্তু আপনি একজন সফটওয়্যার ডেভেলপার, আপনার মতো কোড করতে পারবো না, বা আমি এত কোডিং এ এত এক্সপার্টও না। আমি স্ক্রিপ্টিং করতে পারি, বাট আমি কোড, আপনি কি যদি আমাকে বলেন যে খালিদ ভাই আপনি একটা সফটওয়্যার আমাকে বানায় দেন, আমি এরকম আমি কোনোদিন পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি কোডিং করি নাই কখনো। কিন্তু আপনি কিন্তু কোডিং করছেন, আর ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ নলেজ, ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। তো আপনি যখন ডেভঅপস ইঞ্জিনিয়ারের দিকে যাবেন, ডেভঅপস এর কাজ করবেন, তখন আপনাকে এই যে কোড জানছেন, এই এই করতেছেন, এইটাই আপনাকে অনেক মানে একটা ভালো একটা পুশ করবে আপনার ভালোর দিকে যাওয়ার জন্য, উপরের দিকে যাওয়ার জন্য। অ্যান্ড সেক্ষেত্রে আপনি যখন ডেভঅপস এ কাজ করবেন, আপনার জন্য, আপনার সাথে কোনো সফটওয়্যার ডেভেলপাররা যখন কমিউনিকেশন করবে, তাদের ল্যাঙ্গুয়েজ বোঝাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। যারা নর্মাল ভাবে যায় তাদের থেকে ইজি হয়ে যাবে, বাট তারা পারবে না এমন কথা বলছি না, বাট আপনার জন্য একটু ইজি হবে। সো আমি বলবো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, অবভিয়াসলি যদি কেউ ডেভঅপস এ কাজ করতে চায় তাদের জন্য অনেক আরো বেশি ইজি এই ডেভঅপস এ কাজ করা বা ক্লাউডে কাজ করা। তো এটাই আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে টেস্টিং এর কথা যেটা বললেন, যে ও আসলে ও কি সিস্টেম লেভেলের টেস্টিং করবে নাকি ইউনিট টেস্টিং করবে, মানে না, সিস্টেম সিস্টেম। লেভেলে, সিস্টেম লেভেলের টেস্টিংটা আসলে ডেভঅপস করে না, ওর সবই ইউনিট টেস্টিং, মানে ওই যে কোড লেভেলে টেস্টিং করে আর কি। হ্যাঁ সেটাই বলতে চাই, মানে সিস্টেম লেভেলে তো মনে হয় ওর পক্ষে সম্ভব না, না কারণ না, সিস্টেম লেভেলে বিজনেস ওটা তো রুলটা তো deploy হয় বেসিক্যালি নাই, ওটা ওটা তো আমি ডিপ্লয় হয় নাই। জানি। হ্যাঁ 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 ডিপ্লয় হয় না, সেটাই। প্লাস ওইটা ওইটা তোর পক্ষে জানাও সম্ভব না যে কোন না এটা বিজনেস সম্ভব না। এটার পিছনে ইয়ে, ওটাই ট্রু ইয়ে ছিল। ট্রু। তার মানে ইউনিট লেভেলে যে টেস্টিং গুলো ইউনিট আছে, লেভেলে ইউনিট লাইক টেস্টিং হবে, হ্যাঁ ইউনিট, রাইট রাইট ওইগুলা হচ্ছে সে কভার করে দিচ্ছে। রাইট রাইট। ঠিক আছে, আমার এইগুলোই, এটাই জানা। ওকে ওকে, থ্যাংক ইউ। জি, নীলা, একটু আমি জাস্ট আপনার কাছে আসতেছি, আগে একটা পার্থ একটা শিওর ভাই। কোশ্চেন করেছে, আমি তাকে একটু অ্যান্সার করি। হ্যাঁ, লিনাক্স and some programming experience, I just wanted to know the because হ্যাঁ আপনি করতে পারেন পার্থ, আপনার যে এটা আছে বেসিক লিনাক্স এন্ড সাম প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স, আপনি ইজিলি এনরোল করতে পারবেন। আমাদের এই কোর্সটা করাই হচ্ছে আসলে একটু একটু বেসিক লেভেলের, মানে বেসিকদের জন্যই। তো আপনি করতে পারবেন। ঠিক আছে। জি নীলয় বলেন। ভাই, একটা ব্যাপারে আপনার অবজারভেশন জানার ছিল আর কি। সেটা হুম। হচ্ছে বর্তমানে আপনার বাংলাদেশ থেকে হুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব নিয়ে ব্যাক এন্ড বা ডেভঅপস যে কোনো রোলে হতে পারে, মানে ইউরোপে রিলোকেশন করার কেমন স্কোপ আপনি দেখতেছেন? আর আহ ইরেলেভেন্ট হয়ে গেল ভাই, সরি। ইরেলেভেন্ট আসলে, আহ, মানে
জানি না আসলে আমি 100% বলতে পারবো কিনা, অ্যান্সার করতে পারবো কিনা জিনিসটা। আমি সুইচ করেছি, মানে আমি বাংলাদেশ থেকে জব নিয়ে জাপানে গিয়েছি, জাপান থেকে জব নিয়ে ডেনমার্কে আসছি। তো অসম্ভব বলবো না, আমি জিনিসটা অসম্ভব না। অবভিয়াসলি আপনি যদি আপনাকে মধ্যে যদি কোম্পানি সেরকম পটেনশিয়াল দেখে, সবচেয়ে ডিফিকাল্ট জিনিসটা হচ্ছে কি ইন্টারভিউতে কল পাওয়া, এটা একটা ডিফিকাল্ট জিনিস। তো ইন্টারভিউতে কল পেতে হলে আপনাকে যেটা করতে হবে যে আপনার লিঙ্কডইনটা খুব ভালো ভালো রাখতে হবে, লিঙ্কডইনটা খুবই কাজটা দেখাতে হবে, আপনার মানে আপ টু ডেট রাখতে হবে লিঙ্কডইন। মানে আমি যেটা আমি বলছি অ্যাজ অ্যাজ এ নর্মাল সবাইকে, মানে নট অনলি লাইক সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের তাদের গিটহাব আপ টু ডেট রাখতে হবে, গিটহাবে অনেক প্রজেক্ট থাকতে হবে, তারপর লিড কোড সলভ করা থাকতে হবে, এগুলো তো খুব নর্মাল। এগুলো তো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবাই জানে, আমার মনে হয় যারা বাইরে যে কাজ করতে যাচ্ছে বা ই করতে সবাই এগুলো শেয়ার করে, সবাই এটা জানে। আমি বলতেছি এজ এ ডেভঅপস গাই বা ক্লাউড গাই হিসেবে, যদি আপনি বাইরে জব করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে লিঙ্কডইনটা খুব আপ টু ডেট রাখতে হবে, ভালো রাখতে হবে। লিঙ্কডইনে কাজ দেখাতে হবে যে আপনি আসলেই কাজ করছেন, এবং সার্টিফিকেশন থাকলে সার্টিফিকেশন গুলো শো করতে হবে যে আপনার সার্টিফিকেশন আছে। তো আর সবচেয়ে বড় একটা ইস্যু হচ্ছে গিয়ে, যদি আপনাকে কখন আপনি ইন্টারভিউ কল পান, এবং ইন্টারভিউতে যদি আপনি আহ, যদি ভালো করেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি ভালো না করেন, যেটা হচ্ছে গিয়ে উইচ ইজ নট রিলেটেড টু ইউর মানে হোয়াট ইউ আর শোয়িং টু দেম অ্যাকচুয়ালি, মানে আপনার সিভিটা যেটা দেখছে বা লিঙ্কডইন যেটা দেখছে, কিন্তু আপনার কথাবার্তা সেটা মিল পাচ্ছে না, বা আপনাকে আপনার কাছ থেকে তারা আউটপুট পাচ্ছে না, একদমই পাচ্ছে না, সেটাতে তারা খুবই খুবই নেগেটিভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়তো বা ফিউচারে আপনি পুরো ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন। এটা এগুলো এগুলো আবার বিদেশি কোম্পানিগুলো খুব করে, এরা খুব খারাপ ভাবে দেখে এটাকে, যে আপনি যা এত কিছু দেখালেন বাট কোনো অ্যান্সারই করতে পারলেন না, তো আপনার দ্যাটস মিন ইউ আর নট দ্যাট পারসন অ্যাকচুয়ালি। সো অবভিয়াসলি এই আহ, আহ, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, ডেভঅপস বা ক্লাউড, এগুলা এগুলো করলে সুবিধা আছে, কিন্তু এটা অলসো ডিপেন্ডস অন কান্ট্রি। সব কান্ট্রিতে আসলে একভাবে নেয় না, অনেক কান্ট্রি থাকে একটু ইজি, অনেক কান্ট্রি সহ মানে কঠিন। যেমন ডেনমার্কে একটু ভিসা পাওয়া একটু ডিফিকাল্ট, মানে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া রিয়েলি ডিফিকাল্ট। ওরা অনেক কিছু দেখে, অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করে, ঠিক আছে, অনেক কিছু দেখে, ব্যাকগ্রাউন্ড দেখে, আপনার আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানির মানে ট্যাক্স দেখে, কোম্পানি ভালো কিনা, বড় কোম্পানি কিনা, আর অনেক ক্রাইটেরিয়া আছে, কোম্পানির ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তারপর হচ্ছে কি আপনি যখন আসবেন, আপনার ওই কোম্পানিকে আবার একটা জাস্টিফিকেশন লেটার দিতে হয় ইমিগ্রেশনকে, যে এই লোকটাকে আমি নিয়ে আসতেছি, এই লোকটার মতো এক্সপার্ট কোনো লোক আমি পাইনি ডেনমার্কে, এর জন্য আমি তাকে নিয়ে আসতেছি। সো এরকম এগুলোকে জাস্টিফিকেশন দিলে দেন আপনাকে ওরা অ্যালাউ করে আসার জন্য। সো এরকম অনেক কান্ট্রিতেই আছে, এরকম এরকম ওরা এগুলা করে। সো জাপানে যেমন আগে ছিল, কিন্তু এখন রিসেন্ট সময়ে লাস্ট 2-3 বছরে জাপান একটু ইজি করেছে, একটু ইজি করেছে, এবং এখন অনেক মানুষ যাচ্ছে জাপানে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমার পরিচিত অনেকে গিয়েছে, এবং আমার স্টুডেন্টও গিয়েছে, আমার স্টুডেন্ট কয়েকটা স্টুডেন্ট গিয়েছে জাপানে, অ্যান্ড মানে আমার এক্স স্টুডেন্ট আর কি। তারপর হচ্ছে গিয়ে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে মালয়েশিয়াতে, জার্মানিতেও আছে। জার্মানিতে দেন জার্মানিতে আগে একটু ইজি ছিল ওয়ার্ক পারমিট, 4-5 বছর আগে ইজি ছিল, যখন ওই যে প্যান্ডেমিক চলছিল, কিন্তু এখন আবার একটু ডিফিকাল্ট করে ফেলছে, এখন না যাওয়া একটু ডিফিকাল্ট ওয়ার্ক পারমিটে। সো ইট ডিপেন্ডস, মানে আপনি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কিন্তু আপনাকে আসলে কাজ জানতে হবে, কাজ না জানলে ওরা আপনার সাথে একটু কথা বললেই বুঝবে যে আপনি কাজ করেছেন বা আপনি জানেন কি জানেন না। আহ হ্যাঁ সাত্তার, আমি আজকে কোনো ল্যাব দেখাবো না, ল্যাব দেখানো সম্ভব না আসলে, আজকে আজকে সময় তো কম, তো আজকে ল্যাব দেখানো হবে না। আজকে জাস্ট আমাদের এই কথাবার্তা বলবো, সেটাই আসলে এটা নিয়ে আসলে হচ্ছে। জি, মাহবুবুর রহমান। নিলয়, আপনি আপনার ভাইয়া, অ্যান্সার পেয়েছেন? জি ভাই, আপনার অবজারভেশনটাই জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং এ লট। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, মাহবুবুর রহমান বলেন। জি, আমার আরেকটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ডেভঅপস এর পাশাপাশি আরেকটা কিওয়ার্ড খুব শুনি আমি, সেটা হচ্ছে ডেভসেকঅপস। এটা একটু শর্টলি কি বলবেন জিনিসটা? এটা আর কিছুই না, জাস্ট হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু অ্যাওয়ার অফ সিকিউরিটি থিংস, মানে সিকিউরিটিটাও আপনাকে জানতে হবে, সিকিউরিটি ডিপ্লয় করতে হবে। তো আমার কথা হচ্ছে যে অ্যাজ এ ডেভঅপস গাই, আপনাকে আলটিমেটলি সিকিউরিটি নিয়ে হ্যান্ডেল করতে হবে। যেমন আমরা যখন এডাব্লিউএস নিয়ে কাজ করব, এডাব্লিউএস দেখাবো, তখন দেখবেন যে এডাব্লিউএস এর প্রতিটা জায়গায় আপনাকে সিকিউরিটি মেনটেন করতে হবে। যেহেতু আমরা ডেভঅপস ডেভঅপস ডিপ্লয় করছি এডাব্লিউএস এ, মানে আমার এনভায়রনমেন্টের এডাব্লিউএস হচ্ছে, সেটা প্রোডাকশন
সার্ভার হোক বা স্টেজিং সার্ভার হোক, সেটা আমার এডাব্লিউএস এ ডিপ করতে হচ্ছে। এডাব্লিউএস এর সিকিউরিটিটা আপনাকে মেনটেন করতে হচ্ছে, মানে এজ এ ডেভঅপস গাই বা ক্লাউড গাই আপনাকে মেনটেন করতে হচ্ছে। তো এইটা জিনিসটা হচ্ছে গিয়ে যে ডেভসেকঅপস আপনি অলরেডি এজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার আপনি সিকিউরিটি নিয়ে কাজ করছেন। সো আপনি যদি আরেকটু সিকিউরিটি নিয়ে আরেকটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চান, মানে ডেভঅপস এর সাথে সাথে, সেক্ষেত্রে আপনাকে আসলে ওই ওই জিনিসটাকে আসলে একসাথে অ্যাকুমুলেটলি ওটাকে বলে ডেভসেকঅপস। তো অনেক সময় আছে যে বাজওয়ার্ডটা যারা মানে যারা নেয় ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার যারা হায়ার করে, অনেক সময় দেখা যায় ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার নেয় কিন্তু তারা কাজ করছে ডেভঅপস এর ইঞ্জিনিয়ারিং কাজ। সিকিউরিটি লেভেলে যে কাজগুলো করছে তারা ওই ডেভঅপস ইঞ্জিনিয়ার হলেও তারা সেম কাজটাই করতো, শুধুমাত্র তাদের নামের সাথে সেকটা লাগিয়ে দিয়েছে, সিকিউরিটি লাগিয়ে দিয়েছে, সিকিউরিটি নিয়ে তাদের কাজ করতে হবে। তো সিকিউরিটি নিয়ে যদি আপনাকে এক্সট্রা কাজ করতে হয় তাহলে আপনাকে কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে হবে, আপনাকে সিকিউরিটি সক লেভেল নিয়ে কাজ করতে হবে, সকে দেন সিকিউরিটি আপনার ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করতে হবে। সো এইসব জিনিসগুলো যখন আপনি নিয়ে কাজ করবেন একেবারে পিওরলি, তখন এবং সাথে সাথে আপনি ডেভঅপস নিয়ে কাজ করতেন, তখন ওটাকে আসলে পিওরলি বলা যায় ডেভসেকঅপস। বাট আমি ম্যাক্সিমাম কোম্পানিতে দেখেছি যারা ডেভসেকঅপস হায়ার করে, ম্যাক্সিমাম কোম্পানিতে তারা ওই এত পিওর লেভেলের সিকিউরিটি নিয়ে কাজই করে না, কারণ আসলে দরকারই হয় না। দরকার না হলে আপনি শুধু শুধু ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করবেন কেন? কেন ওই সক লেভেলের সিকিউরিটি নিয়ে কাজ করবেন, বা সক লেভেলের সিকিউরিটি গুলো কমপ্লায়েন্স লেভেল নিয়ে কাজ করবেন? দরকারই হয় না আসলে, কারণ আপনি যেই আহ, আহ, ইগুলা কাজ করছেন, মানে যে প্ল্যাটফর্মে কাজ করছেন, এডাব্লিউএস অলরেডি সেই সক বা ইথিক্যাল হ্যাকিং কমপ্লায়েন্ট। তো আপনাকে আর এক্সট্রা কোনো কমপ্লায়েন্সের জন্য কাজ করতে হয় না। সো এইটা হচ্ছে, দ্যাটস দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা কি মানে আমি যদি ছোট্ট করে বলে, বিষয়টা কি এমন যে যেহেতু আমি ডেভঅপস নিয়ে কাজ করতেছি, এখানে আমার সার্ভার আছে, মানে ডেভেলপমেন্ট সার্ভার আছে, স্টেজিং সার্ভার আছে, আমার গিটের রিপোজিটরি আছে। তার মানে প্রত্যেকটা জিনিসকে সিকিউর করা, যে যাকে আমি পারমিশন দিচ্ছি অ্যাকচুয়ালি সেই লোকটাই আসলে আমার গিটে পুশ দিচ্ছে কিনা, জি আমি জি জি, যেখানে এইটা ডিপ্লয় দিচ্ছি স্টেজিং এ, হুম সেই হুম, স্টেজিং সার্ভারে ওই লোকটাই ডিপ্লয় দিচ্ছে যার আসলে ডিপ্লয় করার পারমিশন, মানে জি এই জি জিনিসটা জি, এনশিওর করা। এই এই জিনিসটা আসলে ডেভঅপস ইঞ্জিনিয়াররাই কাজ করে, ডেভঅপস বা ক্লাউড ইঞ্জিনিয়াররা এই জিনিসগুলোই কাজ করে। আর একটা তার মানে ভার্সন আছে। এটা আসলে আলাদা কিছু না, তাহলে তার মানে না, এটা আমার আলাদা কিছু না, রেগুলার বাট আমি যেটা বলছিলাম প্র্যাকটিস। যে ডেভসেকঅপস এর মেইন পারপাসটা হচ্ছে কি, আসলে যখন আপনি সক লেভেল বা কমপ্লায়েন্স লেভেল নিয়ে, সিকিউরিটি কমপ্লায়েন্স লেভেল নিয়ে কাজ করবেন, ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করবেন, ইথিক্যাল হ্যাকিং এর ইস্যুগুলো চলে আসবে, তখন ওগুলো আসলে মেইন পারপাস ডেভসেকঅপস এর। বাট ম্যাক্সিমাম মানুষরাই আসলে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং কাজ করে, কিন্তু পোস্টটা হয় ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার। টিপস। আচ্ছা আচ্ছা। ডিফারেন্স। ক্লাসের স্টার্ট ডেট অ্যান্ড টাইম, ক্লাস স্টার্ট হবে সম্ভবত 29 থেকে 29 মে, প্রতি মঙ্গলবার, টিউসডে অ্যান্ড থার্সডে, রাত 10টা থেকে 11:30 পর্যন্ত, মোস্ট প্রবাবলি হ্যাঁ 11:30 পর্যন্ত। আর রাত হওয়ার টাইমটা, এটার রিজনটা হচ্ছে কি যে আমার টাইমটা হচ্ছে 4 ঘন্টা পিছনে বাংলাদেশ থেকে। সো আমাকে অফিস শেষ করে আসলে ক্লাসটা নিতে হয়, তাহলে আমার হচ্ছে গিয়ে মানে 6টা বাজে আর কি, মানে আমার সময় 6টার সময় আমার ক্লাস, মানে আমার অফিস শেষ করে আমি 6টার সময় ক্লাস নিব। আর ফ্রাইডেটা না রাখার রিজন হচ্ছে ফ্রাইডে ছুটি থাকে, অনেক মানুষ আসলে ফ্রাইডে করতে চায় না, এর আগের কোর্স গুলো থেকে আমি দেখেছি ফ্রাইডে করতে চায় না, এই জন্য ফ্রাইডে করা হয়নি। আর স্যাটারডে সানডেতে আসলে আমি নিজেই একটু বিজি থাকি, স্যাটারডে সানডে আমার উইকেন্ড, তো আমি ওই দিন আসলে রাখতে চাই না। আর স্যাটারডে সানডে ম্যাক্সিমাম দেখা যায় বাংলাদেশে তো ওয়ার্কিং ডে থাকে আর কি। তো এর জন্যই আসলে টিউসডে অ্যান্ড থার্সডে রাত 10টা থেকে 11:30 পর্যন্ত। অ্যান্ড হ্যাঁ, এই কারিকুলাম, হ্যাঁ এটাই রাইট। আমার নাম্বারটা আসলে আমি এখানে শেয়ার করতে পারছি না, সরি, এটা পার্সোনাল নাম্বার। আপনি ওই ইয়া আমার বাংলাদেশের নাম্বারটা আছে, ওটা আপনি যখন এনরোল করবেন আপনি ডেভিস ফিলের কাছ থেকে আমার বাংলাদেশের নাম্বারটা নিয়ে নেন। বাংলাদেশের নাম্বারটাও অন থাকে আমার, আমি রোমিং করে রেখেছি। তো বাংলাদেশ নাম্বারটা ডেভিস ফিলের কাছ থেকে নিয়ে নেন, সমস্যা নেই, ওদের কাছে আছে। I missed some live classes due to the time difference or other yes yes yes, আপনার প্রত্যেকটা সেশন রেকর্ডেড থাকে, এবং প্রত্যেকটা সেশন মানে রেকর্ডের পরে ওগুলা আবার ক্লাসে শেয়ার করে দেওয়া হয় স্টুডেন্টের সাথে, যাতে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা পরে এটা দেখতে পারে।
অ্যান্ড আমি অ্যাসাইনমেন্টও দিব, অবভিয়াসলি অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে, কারণ অ্যাসাইনমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। সো অ্যাসাইনমেন্ট গুলো না করলে আসলে আপনি প্রপারলি শিখতে পারবেন না। তো ক্লাসে ওটা শেয়ার করে দেওয়া হবে। ক্লাস মানে আমরা হচ্ছে গিয়ে মানে ডেভিস্কিল গুগল ক্লাসরুম ইউজ করে, তো গুগল ক্লাসরুম এগুলো ইউজ করে শেয়ার করে দেওয়া হবে। পার্থ কোশ্চেন করেছিলেন, হোপফুলি আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।